সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব অলৌকিক গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবন গল্পের 1425তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ভাই মোহাম্মদ শহীদুল ইসলামের জীবনের শরীরের পশম দাঁড়িয়ে যাওয়ার মতো এক ভয়ঙ্কর বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল সর্বনাশ মা মেয়ের। কাজের ছেলে রূপে ঘরে ঢুকলেন এক ভয়ঙ্কর সাপ। এই গল্পটা যদিও বরিশালের ভাই শহীদুল ইসলামের জীবনের হয়ে থাকে, তবে গল্পটা রাজধানী ঢাকায়, পুরোটা গল্পে রাজধানী ঢাকার ঘটে যাওয়া এক উচ্চবিত্ত পরিবারের মা মেয়ের জীবনের চরম ভয়ঙ্কর রকম ভৌতিক বাস্তব জীবনের গল্প। দেখেন, 2025 সালে এসে আমরা যখন এমন কথা শুনি, কাজের ছেলে রূপে ঘরে সাপ ঢুকে, তা কীভাবে সম্ভব? আপনাদের মতো আমিও যখন প্রথম পড়েছিলাম আমিও অবাক হয়ে গিয়েছিলাম কিভাবে এটা সম্ভব হতে পারে। তবে পুরো গল্প শোনার পরে, পুরো গল্প পড়ার পরে আমি ক্লিয়ার হলাম যে হ্যাঁ, এটাই ছিল এক ভয়ঙ্কর সাপ। সাপ না অন্য কিছু, আপনারাও গল্প শুনলে নিজেরাই বুঝতে পারবেন। সবাইকে অনুরোধ করব গল্পটা শেষ পর্যন্ত শুনে বরিশালের ভাই শহীদুল ইসলামকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। বন্ধুরা, একটা কথা আমরা সবাই জানি, আল্লাহর কুদরত বড় কঠিন, আল্লাহর নীলা বোঝা বড়ই কঠিন। আমরা কাশ্মীর দুধপাত্রিতে শুনেছিলাম যে আল্লাহ তাআলার অশেষ রহমতে কোনো এক দরবেশের দোয়ায়, কোনো এক সুফির দোয়ায় সেখানকার নদীর পানি, ঝিরির পানি, ঝর্ণার পানি দুধের আকার ধারণ করে, দুধের মতো সাদা ধবধবে পরিষ্কার হয়। সেখানকার একটা ভিডিও আমি ধারণ করেছি এবং ভিডিওটা আপলোড হয়েছে। আপনারা চাইলে ঠিক এখানে ক্লিক করে অথবা এই ভিডিও ডেসক্রিপশনে গিয়েও আপনি সেই ভিডিওর লিঙ্কটা দিতে পারেন। দুধপাত্রীর দ্বিতীয় ব্লগ। সবাইকে ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি, কারণ এই ভিডিও আপনার মনে এক ধর্মীয় শান্তি দেবে। আজকে রাতে আপনার ভিতরটা শীতল করে দেবে আমার ওই ছোট্ট ট্রাভেল ব্লগের ভিডিওটা। সবাই ভিডিওটা দেখবেন এবং অবশ্যই বরিশালের ভাই শহীদুল ইসলামের গল্পটা শুনবেন। ধন্যবাদ। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম, আমার বাড়ি বরিশাল বিভাগে। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্পর্কে জানিয়ে রাখি। আমার পরিবারে রয়েছে আমি, আমার বাবা মা সহ আমার ছোট একটা ভাই আর ছোট দুইটা বোন। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার দাদিমণি। আমাদের পরিবারটা বরিশাল বিভাগের অদূরের কোনো এক ছোট্ট অজপাড়া গায়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় ছিলেন একজন মসজিদের মুয়াজ্জিন। আমাদের পরিবারটা আসলে একেবারে নিম্ন বা মধ্যবিত্ত বললে খুব ভুলে হবে, আমরা মধ্যবিত্তর থেকেও আরেকটু ভালো ছিলাম। যদিও মুয়াজ্জিনে চাকরি করে কিভাবে ভালো থাকি এটা অনেকের মনে প্রশ্ন জাগতে পারে। মুয়াজ্জিনের পাশাপাশি আমার বাবা আরেকটা কাজ করত, যেটা ছিল সম্পূর্ণ অলৌকিক। আমার বাবা কবিরাজি করত এবং জোনাব আলী কবিরাজ নামে আমার বাবা আমাদের এলাকাতে অনেক পরিচিত একজন মানুষ ছিলেন। বিভিন্ন জায়গা থেকে অনেক মহিলারা বা অনেক পুরুষেরা বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য আমার আব্বার কাছে ছুটে আসতো। মসজিদের মুয়াজ্জিনের চাকরির পাশাপাশি আমার বাবা প্রতিদিন তার ওই মসজিদে বসে কবিরাজি চিকিৎসা দিতেন। সেখান থেকেও আমার বাবার টুকিটাকি ইনকাম হতো, তা দিয়ে আমাদের পরিবারটা ভালোই চলতেছিল। এমন করেই ছোটোবেলার দিনগুলো আমার কাটতে থাকে। বাবার অনেক স্বপ্ন ছিল। বাবা তার জীবন দশায় শুধু ইমামের পিছনে নামাজই পড়েছে, কখনো ইমামতি করেনি। তাই আব্বার স্বপ্ন ছিল আমার আব্বা আমার পিছনে নামাজ আদায় করবে, আমার বাবা আমাকে আমাদের এলাকার অনেক বড় একজন ইমাম বানাবে। এই স্বপ্ন নিয়ে বাবা তখন আমাকে একটা মাদ্রাসায় ভর্তি করায়। মাদ্রাসা বলতে একটা হেফজখানা, ওখানে আপনার কোরআন মুখস্থ করানো হয়, মানে কোরআনে হাফেজ বানানো হয়। আমি তখন ওখানে ভর্তি হই। ওখানে পড়াশোনা করতেছি, মোটামুটি আমার অর্ধেক কোরআন তখন মুখস্থ হয়ে যায়। অর্ধেক কোরআন মুখস্থ হয়ে যাওয়ার পরে ওই সময় আমার দাদি আমার আব্বাকে বারবার মানা করতো কবিরাজি করার জন্য। কি হয়েছে তা তো জানি না, তবে বাড়িতে আসলে আমি বারবার শুনতাম আমার দাদি বলতো, তোর তো মেরে ফেলবে, তোরে তো বাঁচায় রাখবে না, তুই কেন এগুলো করতেছিস, তুই কবিরাজি ছেড়ে দে। আমার দাদি বারবার আমার আব্বাকে বলতো কবিরাজি ছেড়ে দেওয়ার জন্য। হঠাৎ কি হলো তা ঠিক জানি না, কিন্তু দাদি আর আমার আব্বাকে ঠিক কবিরাজি করতে দিচ্ছিল না। বাড়িতে এসে যখন দাদিকে জিজ্ঞেস করলাম যে দাদি তুমি হঠাৎ করে আব্বাকে মানা করতেছো কেন, আব্বা কবিরাজি করে তো ভালোই টাকা ইনকাম করে। আমার দাদি বলে, তোর বাবা যে কোনো সময় দেখবে মারা যাবে। ঠিক দাদি যা বলেছে তাই সত্য হয়েছে। হেফজখানা একদিন হঠাৎ করে একদিন ভোরবেলায় আমার কাছে খবর এলো আমার বাবা নাকি আর বেঁচে নাই। এই খবর শুনে হেফজখানা থেকে কান্না করতে করতে দৌড়িয়ে বাড়িতে ফিরে আসলাম। বাড়িতে ফিরে আসার পরে আমি দেখলাম আমাদের ঘরের উঠানে আমার বাবার নিথুর শরীরটা পড়ে আছে
এবং আমার বাবার পুরো শরীরটা ভিজা এবং দেখে মনে হয় সবেমাত্র গোসল করে উঠেছে। আমি আমার দাদিরে বললাম, আমি আসার আগেই কি আমার আব্বারে শেষ গোসল দিয়ে দিছ? আমার দাদি বলে, না, শেষ গোসল এখনও দেওয়া হয়নি। আমি বললাম, তাহলে আমার আব্বার মাথার চুলগুলো এরকম ভিজা কেন? আমার আব্বার চেহারাটা এরকম কেন? আমার দাদি বলতেছে, তোর বাবারে আমরা পুকুরের মধ্যে পাইছি। আমি বললাম, পুকুরের মধ্যে মানে? বলে, তা ঠিক জানি না, ফজরের নামাজ পড়ে তোর বাবা কেন জানি পুকুরের ঘাটে আসছিল। মুসল্লিরা বলল, পুকুর ঘাটলা এসে তোর বাবা নাকি বসেছিল, সবাই তখন যে যার মতো করে বাড়ি যাচ্ছিল। সকালবেলা ভোরে যখন মানুষ কাজ করার জন্য মাঠে আসে, হাত মুখ ধোয়ার জন্য ওই মসজিদের ঘাটে আসলে পরে দেখে তোর বাবার লাশ ঘাটের সামনে ভাসতেছে, পুকুরে ভাসতেছে। ওইখান থেকে মানুষ তোর বাবার লাশ নিয়ে বাড়িতে আসে। বাবার এই মৃত্যু আমি আসলে ঠিক ওভাবে মেনে নিতে পারি নাই। আমার বাবার এই মৃত্যুতে আমাদের গোটা পরিবারটা একেবারে নিস্তেজ হয়ে পড়ে, আমাদের গোটা পরিবারটা ভেঙে পড়ে। আমাদের পরিবারের আয়ের একমাত্র পথ ছিল আমার বাবা। আমার বাবাই টাকা পয়সা উপার্জন করত এবং আমার বাবার টাকায় আমাদের গোটা পরিবারটা চলতো। হঠাৎ করে বাবার এই মৃত্যু আমরা কেউই মেনে নিতে পারিনি। বন্ধ হয়ে যায় আমার পড়াশোনা। কয়েক মাস ধরে পড়াশোনা করলেও এরপর থেকে আর পড়াশোনা করতে পারি না। একে তো দাদি অসুস্থ, খুল্লুর কাশে, দাদির ওষুধ ভরির দরকার হয়, মা এবং ঘরে ছোট 2টা বোন আর ছোট একটা ভাই, সব কিছু মিলিয়ে আমি যদি মাদ্রাসায় পড়াশোনা করি তাহলে তাদেরকে কে দেখবে, কে খাওয়াবে? আমার আব্বা বেঁচে থাকতে আমাদের শুভাকাঙ্ক্ষের অভাব ছিল না। অনেক মানুষরা আমাদেরকে সাহায্য সহযোগিতা করত, কোনো অভাব অনটন দেখি নাই। কিন্তু আব্বার মৃত্যুর পরে চেনা মানুষগুলো কেমন জানি অচেনা হয়ে গেছে। রাস্তাঘাটে দেখলেও ঠিকঠাক মতো আমাদের সাথে কথা বলতে চায় না। আমার বাবা কবিরাজি করতো এবং অনেকেই বলতো আমার বাবা নাকি জিনদেরকে কোরবানি দিত, মানে জিন মারতো এবং জিনদেরকে বন্দি করতো। এই ধরনের কাজ নাকি আমার আব্বা করতো এবং যে কাজের প্রতিফলে আমার আব্বাকে অকাল মৃত্যুবরণ করতে হয়েছে। এবং শুধু বাবার মৃত্যু দিয়েই এটা শেষ নয়, আমার জীবনও এক দুর্বিষহ কালো দিন নেমে আসে, যা শুনলে আপনি এরপরে বুঝতে পারবেন। যাই হোক, বাবা মারা যাওয়ার পরে আমি তখন টুকিটাকি কাজ করতে শুরু করি। সারা জীবন তো মাদ্রাসায় পড়াশোনা করেছি, ওভাবে শরীরে খেয়েটে কোনো কাজ টাজ করতে পারি না, মাঠে ঘাটের কাজ ওভাবে পারি না। এরপরও আবার মৃত্যুর পরে মানুষের সাথে জমিতে মাঠে ঘাটে কাজ করার জন্য যাইতাম। তো দেখা যায় কেউ আমাকে কাজে নিত না, কারণ দেখা যায় যে আমার থেকেও ছোট ছোট বাচ্চারা আরও ভালো কাজ করতে পারে, আমি জমিতে কাজ করতে পারি না। অভাব অনটনের মাঝে তখন শৈশবের দিনগুলো আমার আস্তে আস্তে করে কাটতে থাকে। মোটামুটি অনেকটাই বড় হয়ে যায়। আমি তখন মুখের মধ্যে খোঁচা খোঁচা দাড়ি রেখেছি, সবসময় পায়জামা পাঞ্জাবি পরতাম এবং মাথার মধ্যে টুপি পরে একটা ভালো ভাব নিয়ে চলাফেরা করতাম। দিনের বেলায় মাঠে ঘাটে পড়ে থাকলেও রাতের বেলায় আমি বেশিরভাগ সময় মসজিদে কাটাইতাম। এশার নামাজ আদায় করে রাত 10টা-11টা পর্যন্ত আমি মসজিদে বসে দোয়া দরুদ পড়তাম এবং বাড়িতে ফিরে আসতাম। একজন ভালো নামাজি ব্যক্তি হিসাবেও আমি আমাদের এলাকাতে একটা পরিচিত মুখ ছিলাম। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, দিনের পথে চলি, যার জন্য আমাদের এলাকার লোকেরা সবাই আমাকে অনেকটা ভালোবাসত। এমন করে আমি অনেকগুলো দিন কেটে যায়। আমার বয়স তখন প্রায় 18 থেকে 19 বৎসরের মতো হয়ে যায়। তো 18-19 বছর হওয়ার পরে যেটা হইলো, আমার আর এলাকাতে ভাল লাগে না। সকালবেলা গিয়া মানুষের জমিতে পড়ি, রাত পর্যন্ত সেখানে কাজ করি, ঠিকঠাক মতো নামাজ কালামও পড়তে পারি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ধরেন আরেকজনের কাছে গেলাম, দিন চুক্তিতে কারো জমিতে ধান কাটতে গেলাম, কারো বদলা দিতে গেলাম, কারো কাজ করতে গেলাম। এখন আমি যদি বলি, ভাই আমি জোহরের নামাজ পড়বো, আমি আসরের নামাজ পড়বো, আমি মাগরিবের নামাজ পড়বো, তো একটা লোকের কাজে গেলে সে আমাকে 3-3বার নামাজ পড়ার সুযোগ দেয় না। আর আমি এমন একটা মানুষ ছিলাম যে আমি নামাজ পড়তাম সবসময় জমাতে গিয়ে, মানে মসজিদে আসতাম এবং জমাতে নামাজ আদায় করতাম, যার জন্য ওভাবে মানুষ আমাকে কাজেও নিত না। কাজে নেওয়ার কথা বললে আমাকে ফিরাই দিত, বলতো যে না, ওরে কাজে নিলে ওই তো সারাদিন মসজিদে কাটাই দিবে, ওরে নিয়ে লাভ কী? যার জন্য আমাকে ওভাবে কেউ কাজেও নিত না। যাই হোক, একটা বয়সে এসে তখন অনেকটাই কাজকাম কমে গেল, কেউ আর আমাকে ওভাবে কাজেও নেয় না, আর আমার আর কাজ করতে ভালোও লাগে না। এমন করতে করতে আমাদের এলাকার একটা লোকের সাথে কথা বলি। ওই ভাইটা ঢাকায় থাকে, উনি ঢাকায় কোনো একটা কারখানায় জানি চাকরি করে। গ্রামে আসার পরে উনি আমার দুঃখটা বুঝতে পারে যে আমি গ্রামে আসি, কিন্তু গ্রামে কেউ আমাকে ওভাবে কাজে নেয় না। তখন আমার ঘরে যুবতী 2টা বোনের এখনও বিয়ে দিতে পারিনি, আর একটা ভাই আছে, ওই আমার মতোই নামাজ কালাম পড়ে। আমাদের পেটে ভাত না থাকলে কি হবে, মাথায় টুপি ঠিকই আছে, আমরা দিন এনে দিন খাই, কিন্তু নামাজ কখনো কাঁচা করি না। তো ধর্মীয় পরিবার হয়ে কি হবে বলেন ভাই, পেটের তো আর খাবার নাই, পেটের কাজ তো আর করতে পারি না। এমন করতে করতে আমাদের এলাকার ওই লোকের সাথে আমি তখন কথা বললাম, ওনারে বললাম যে আমাকে যদি সম্ভব হয় ঢাকায় একটা কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য। উনি বলল, আমি একটা কারখানায় কাজ করি এবং সেই কারখানার আমি সুপারভাইজার।
তুমি যদি আমার সাথে যাও আমি তোমার সেই কারখানায় মোটামুটি একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবো। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, তাইলে আমি আপনার সাথে যাব, যদি আপনি আমাকে নিয়ে যান। বলো আচ্ছা ঠিক আছে। তো ওনার সাথে 2 থেকে 3 দিন পরে আমি তখন রওনা দিলাম। এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো, ইতিমধ্যে আমার দাদিমণিও মারা গেছে। আমার দাদি মারা গেছে, পরিবারে রয়েছে আমি, আমার মা, আমার ছোট দুইটা বোন আর আমার ছোট একটা ভাই। তো দাদি মারা গেল এবং এরপরে আমি আমাদের এলাকার ওই লোকের সাথে তখন এই প্রথম রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। বলতে লজ্জাও লাগে আবার হাসিও পায়। এই বয়সে আমি প্রথম আমার জীবনে ঢাকায় আসতেছি। এর আগে আমি জীবনেও কখনো ঢাকা যাইনি, এই প্রথম আমার ঢাকা শহরে যাওয়া। তো এই ঢাকা আসার পরে উনি আমাকে ওনার সাথে রাতের বেলা ওনার ঘরের মধ্যে রাখলো, মানে ওনার বাসায় রাখলো। ছোট্ট একটা বাসা, 3 জন মানুষ থাকে। তো আমি থাকতে খুব কষ্ট হয়েছে, তারপরেও হাঁড়ি পাতিলের পাশাপাশি একটা ছোট্ট বালিশ আমি রাত যাপন করি। সকালবেলা পায়জামা পাঞ্জাবি পরে যখন বের হচ্ছিলাম, ওই লোকটা আমারে বলে কই যাও? আমি বললাম ওমা আজকে না কাজে যাব, আপনি আমাকে কাজে নিয়ে যাবেন না? উনি বলে কাজে যাইবা না বিয়ে করতে যাইবা? আমি বললাম কি বলতেছেন, বিয়ে করতে যাব কেন? উনি বলে তাহলে ধুলা সেজি বের হইতেছো কেন মিয়া, লুঙ্গি পরো, গেঞ্জি গায়ে দাও। আমি বললাম কারখানায় কাজ করব, তাও আবার লুঙ্গি পরে যাব? উনি আমার বলো ওই কারখানায় লুঙ্গি পরে কাজ করতে হয়, তুমি লুঙ্গি পরো। তাই লুঙ্গি আর গামছা, মানে লুঙ্গি গেঞ্জি আর গামছা নিয়ে, মানে গ্রামের বাড়িতে যেমন কাজ করতাম না, এক গ্রামের বাড়িতে, মানে গ্রামের মানুষ একটা কথা বলে যে ঢেকি নাকি স্বর্গে খেলেও বাড়া বাঁধে। মানে আমার স্বর্গে গিয়েও আমি আজ এই কাজই করতেছি। রাজধানী ঢাকা আসার পরেও আমি লুঙ্গিয়ে পরলাম, আবার গেঞ্জি আর কাঁধে হচ্ছে গামছা নিলাম। তো ওনার সাথে বেরোলাম। বেরোয়ার পরে ওনার কারখানা দেখে আমি অবাক হয়ে গেলাম। আমি ভেবেছিলাম উনি বড় কোনো কারখানায় চাকরি করে, গার্মেন্টস অথবা অন্য কোনো প্রতিষ্ঠান এরকম হবে, কিন্তু গিয়ে দেখি এটা একটা জুতার ফ্যাক্টরি। এবং জুতার ফ্যাক্টরি বলতে ঠিক না, এটা একটা চামড়ার ফ্যাক্টরি। ওখান থেকে চামড়ার কাজ করা হয় এবং আমাকে ওই চামড়ার সেকশানে দেওয়া হয়। খুব দুর্গন্ধ ভাই, ওখানে নিঃশ্বাস নেওয়া যায় না। নিঃশ্বাস নিলে মনে হয় নিঃশ্বাস আটকে মারা যাব। আমার কয়েকদিন ধরে এত কষ্ট হয়েছে যা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। 2টা গামছা দিয়ে মুখ বেঁধে রাখি, নাক বেঁধে রাখি, তারপরেও নিঃশ্বাস নিতে পারি না। এত পচা দুর্গন্ধ, যারা চামড়ার কারখানায় কাজ করে এরা বুঝবে। তো এই দুর্গন্ধের মাঝেও আমি তখন কাজ চালিয়ে যাচ্ছিলাম, যে ঠিক আছে কী হয় তা আমি দেখি। এই দুর্গন্ধের মাঝে আমি তখন কাজ করতেছি। 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতেছে এবং এমন করতে করতে প্রায় মাসখানি কেটে গেল। যতই দুর্গন্ধ হলো, যতই কষ্ট হলো, তারপরেও যখন মাস শেষে কসকসা টাকাগুলো পাইলাম, তখন মনে হয় যেন মনটা শীতল হয়ে গেল। ছোট ভাই বোনের জন্য হালকা কেনাকাটা করলাম এবং বাড়িতে টাকা পাঠাইলাম। মা বা বোনেরা, ভাইরা সবাই অনেক খুশি হইল। সবার জন্য টাকা পয়সা পাঠাইলাম এবং এরপরে আমি আবারও পুনরায় কাজ করতে শুরু করি। তো ওখানে থাকার পরেও আমি ওই কাজ করতাম ঠিক আছে, কিন্তু কখনো নামাজ কাজা করতাম না। সকালবেলা উঠে ভোরে আমি ফজরের নামাজ পড়তে যাইতাম এখানকারই একটা মসজিদে, ওই বিল্ডিংয়ের একটা মসজিদে ফজরের নামাজ পড়তাম। এবং আমি সকালবেলা মাঝে মাঝে সুযোগ পাইলে, যেহেতু আমি ধরেন মানে হাফ কোরআনে হাফেজ, অর্ধেক পর্যন্ত কোরআন আমার মুখস্থ আছে এবং আমি খুব ভালো কোরআন পড়তেও পারি। তো এই অর্ধেক যেটুকু মুখস্থ আছে, ওই বিল্ডিংয়ের ছাদের উপর উঠে আমি মাঝে মাঝে সকালবেলা, মানে সূর্য ওঠার সময় হইলে ওই সময়টাতে ওখানে বসে বসে একটু কোরআন তালাওয়াত করতাম। ওখানে বসে বসে কোরআন তালাওয়াত করি এবং এরকম করতে করতে একদিন সকালবেলা আমি ওখানে বসে কোরআন তালাওয়াত করতেছিলাম। তো কোরআন পড়তেছিলাম, ওই মুহূর্তে হঠাৎ করে বাড়িওয়ালার কাজের একটা মেয়ে, মানে বাড়িওয়ালার বাড়িতে কাজ করে, ওই কাজের একটা মেয়ে তখন ছাদে আসছে আমার জন্য বুনা খিচুড়ি নিয়ে। তো এই ঢাকা আসার পরে এই পর্যন্ত কিন্তু কোনোদিন বুনা খিচুড়ি চোখেও দেখি নাই। তো মেয়েটা আমারে বুনা খিচুড়ি দিল। আমি তখন বললাম যে এটা আমার জন্য কেন নিয়ে আসছেন? বলে ম্যাডাম বলছে আপনার দেওয়ার জন্য। তো কোন ম্যাডাম বলছে তা তো আর আমি জানি না। তা আমি তখন খাইলাম। খাওয়ার পরে এরপরে আমি জানতে পারি যেটা বাড়িওয়ালার বাসায় কাজ করে, বাড়িওয়ালার বাসায় কাজের মেয়ে। তো এমন করতে করতে আরও একদিন, এর প্রায় 2 থেকে 3 দিন পরে, এরকমই হবে প্রায় 2 থেকে 3 দিন পরে, একদিন আমি কাজ থেকে আসছি, মানে রাতের বেলায় কাজ থেকে আসছি। আসার পরে আমাদের মানে বাসার যে দারোয়ান ছিল, মানে গেটের যে দারোয়ান আমাদের বলতেছে তোমার নাম কি? আমি বললাম শহীদুল ইসলাম। বলে শহীদুল, আমাদের বাসার ম্যাডাম বলছে তুমি বাসায় আসার পরে মানে জামা কাপড় পরিষ্কার কইরা ভালো কাপড় চোপড় পরে একটু ম্যাডামের বাসায় যাওয়ার জন্য। ম্যাডামরা দোতলায় থাকে, আমরা নিচতলায় থাকি। বিল্ডিংটা হচ্ছে 3 তলায়, মানে 3 তলা আর একটা ভাড়া ফ্যামিলি আছে। টোটাল 3 তলার বিল্ডিংটা অনেক বড় না, মানে ছোটোখাটো একটা বিল্ডিং আর কি। ধরেন একটা অ্যাপার্টমেন্টে 1 তলা হয়ে গেছে এরকম। যাই হোক, এরপরে এমন করে কথাবার্তা বললো মানে দারোয়ানে। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে যাবো, আমি ম্যাডামের সাথে দেখা করব। তো এসে মানে শরীর টলিল ধুয়ে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে এবার আস্তে আস্তে করে ম্যাডামের বাসার দিকে রওনা দিলাম, যে উনি কেন ডাকতেছে। রওনা দেওয়ার পরে দরজা নক করলাম, তখন দরজা খুলছে। খোলার পরে খুবই পর্দাশীল একজন মহিলা,
মানে মাথায় হিজাব পরা, খুবই ধর্মীয় একজন মানুষ। এবং ওনাদের বাসায় যাওয়ার পর আমি জীবনে কখনো এত বড়লোকের বাসায় যাই নাই। বাসাটা এত সুন্দর করে সজ্জিতভাবে সাজানো, যা দেখেই না মুগ্ধ হয়ে গেলাম। বাসায় যাওয়ার পরে ম্যাডাম আমাকে বললো যে শহীদুল বসো। তারপরে বসছি, উনি আমাকে নাস্তা পানি দিল, খাবার দিল। আমি বললাম ম্যাডাম আমি তো কাজ শেষ করে বাসায় এসে ভরপেট খেয়েই বেরোইছি, আমি বাসায় খাওয়া দাওয়া করে এখানে আসছি, আপনি আমাকে আসতে বলছিলেন, কেন আসতে বলছেন ম্যাডাম সেটা আমাকে বলেন একটু। পরে বলে আচ্ছা আমার বাসার কাজের মেয়েও বললো, আর আমি নিজেও শুনলাম তুমি আমাদের বাসার মানে ছাদে গিয়ে কোনায় বসে বসে প্রতিদিন সকালবেলা সূর্য উদয় হওয়ার সময় তুমি ওখানে বসে বসে কোরআন তালাওয়াত করো, এবং তোমার কোরআনের শব্দ এত সুন্দর, আমরাও মাঝে মাঝে দোতলা থেকে এটা শুনতে পাই। তুমি কি কোনো কোরআনে হাফেজ? আমি তখন বললাম ম্যাডাম আমার এই পরিপূর্ণভাবে হাফেজ বলাটা মনে হয় ঠিক হবে না, আমি সম্পূর্ণরূপে একজন হাফেজ না, তবে হ্যাঁ আমি দ্বীনি লাইনে পড়াশোনা করেছি, ইসলামিক লাইনে পড়াশোনা করেছি। আমার বাবা একজন মসজিদের মুয়াজ্জিন ছিলেন এবং আমি হাফ কোরআনে হাফেজ, মানে অর্ধেক পর্যন্ত মুখস্থ করছি। এরপরে আমার আব্বাজান মারা যায় এবং আব্বা মারা যাওয়ার পরে আমি এরপরে আর পড়াশোনা করি নাই, পরিবারের চাপে পড়ে গেছি। বলে এখানে তুমি কি করো? আমি বললাম আমি একটা কারখানায় চাকরি করি, এমন একটা কারখানায় আছে, কারখানায় আমি চাকরি করি। পরে বলে তুমি ছেলেটা অনেক ভালো, তোমার অনেক ভালো লাগে, যদি মাঝে মাঝে বাসায় ডাকি তাহলে কি আসবা? আমি বললাম ম্যাডাম আপনাদের বাসায় আমি ভাড়া থাকি, আপনি যখনই বলবেন আমি তখনই আসবো, আপনি যে কোনো দরকার হলে আমাকে ডাকেন আমি আসবো। তো আমাকে বলো আচ্ছা ঠিক আছে আমি তোমাকে ডাকলে তুমি আইসো। এর প্রায় 2 থেকে 3 দিন পরে আবারও একদিন শুক্রবারে ছিল, মানে শুক্রবারে দুপুরবেলা ম্যাডাম তখন আমাকে বাসা থেকে ডেকে নিল, ডাইকে নিয়েছে, জুমার নামাজ পড়তে গেছি, ওই জুমার নামাজ পড়ার পরে তাই ডাইকে নিয়ে যাওয়ার পরে ওনার রুমে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে প্রচুর খাবার, মানে অনেক খাবার আমার দিল। তাই আমি বললাম যে ম্যাডাম আমি তো এত খাবার খাইতে পারবো না। বলে খাও খাবার খাও। তাই খাবার খাইলাম, খাওয়ার পরে ম্যাডাম আমার বলতেছে আমার একটা মেয়ে আছে, নাম হচ্ছে নাহিদা, এবং নাহিদার বাবা নয়, ও মারা গেছে, আমি আর আমার মেয়ে বাসায় একাই থাকি। এখন আমার মেয়েটারে আমার একটু দিনই শিক্ষা দিতে ইচ্ছে করে, ও আসলে স্কুল লাইনে পড়াশোনা করেছে, ওর ভিতরে আসলে দিনই কেমন শিক্ষা নাই, তাই তুমি যদি ওর একটু কোরআন পড়াটা শিখাইতা তাহলে আমি খুব খুশি হইতাম। আমি তখন বললাম আচ্ছা ম্যাডাম ঠিক আছে, আপনি যদি বলেন আমি ম্যাডামরা মানে ওনারে আমি কোরআন পড়ানো শিখাবো। তো এরপরে মেয়েটা হয়তো আমার থেকে বয়সে 2 থেকে 3 বছরের ছোটোই হবে। তাই আমি বললাম ম্যাডাম আমি তো চাকরি করি, আমি তো দিনের বেলায় সময় পাবো না, আমি চাকরি থেকে এসে প্রতিদিন রাতে 8টা থেকে 9টা পর্যন্ত আপনার মেয়েরে পড়াবো। বলে আচ্ছা ঠিক আছে তুমি 8টা থেকে 9টা পর্যন্ত ওরে পড়াইও। তো মেয়েটা আবার পড়াশোনা করতো, কোথাকার কোন স্কুলে জানি পড়তো। তাই এবার আমি প্রতিদিন 8টা থেকে 9টা বাজে কারখানা থেকে আসতাম, আসার পরে এই নাহিদারে পড়ানোর জন্য ওদের বাসায় যাইতাম। এমন করে প্রায় 15-20 দিনের মতো আমি মেয়েটারে পড়াই। 15-20 দিন পরে এই মেয়ের মনে হয় পরীক্ষা না জানি কি আসে, তার পড়ার অনেক চাপ বেড়ে গেছে। তো ম্যাডাম আমারে বলতেছে যে আমারে বলে শহীদুল তুমি যদি একটা কাজ করো, রাতের বেলা আমার মেয়েটারে না পড়ায় যদি সকালবেলা পড়াও তাহলে খুব সুবিধা হয়, কেন সামনে পরীক্ষা, তো রাতের বেলা অন্য একজন শিক্ষক আসবে ওকে পড়ানোর জন্য, তাই তুমি ওরে সকালবেলা পড়াও। তাই আমি তখন বললাম ম্যাডাম আপনি তো জানেন আমি একটা কারখানায় চাকরি করি, এখন যে কারখানায় চাকরি করি তো দেখা যায় যে আমি যদি আপনার মেয়েরে সকালবেলা পড়াই আমার ওই চাকরিটা থাকবে না। তো ম্যাডাম আমারে বললো যে তুমি ওখানে কত টাকা বেতন পাও, তোমার কত বেতন দেয়? আমি তখন বললাম যে ম্যাডাম এত টাকা বেতন দেয়। উনি আমারে বললো ওই বেতনটা যদি আমি তোমারে দেই তাহলে কি তুমি ওই চাকরিটা ছেড়ে দিবা? আমি তখন একটু অবাক হয়ে গেলাম, আমি সকাল থেকে রাত অবধি পর্যন্ত ওই কারখানায় চাকরি করে যে টাকা বেতন পাই, 1 ঘন্টা 2 ঘন্টা ওনার মেয়েরে পড়াইলে নাকি তিনি আমাকে সেই টাকা বেতন দিবে। আমি তখন বললাম যে ম্যাডাম তাহলে তো এটা ভালোই হয়, আলহামদুলিল্লাহ আপনি যদি আমাকে দেন তাহলে আমি ওই চাকরিটা ছেড়ে দিব, আর ওই চাকরিটা আমার সাথে যায়ও না, এটা আমার করতে খুব খারাপ লাগে, আমি এটা পারিও না, চামড়ার কারখানায় কাজ তো আমি ওভাবে পারি না। আমাকে বলে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি কালকে থেকে ওই চাকরিটা ছেড়ে দিয়ে তুমি সকালবেলা আসবা। তো আমার যে লোকে আনছিল ওনারা আমি তখন বলে আমি চাকরি ছেড়ে দিব। তো উনি বলে ঠিক আছে চাকরি ছেড়ে দিই। তারপরে প্রতিদিন সকালবেলা এটাই কাজ, 1.5 থেকে 2 ঘন্টা ম্যাডামের মেয়েরে পড়াই, আর কোনো কাজ নাই। সারাদিন মেয়েরে পড়াই, এরপরে আবার বাসায় এসে বসে থাকি। এভাবে কিছুদিন কাটার পরে একদিন ম্যাডামের মেয়েরে পড়াইতেছি, ওইখানে আরেকটা মহিলা আসছে, ওইটা সম্ভবত ম্যাডামেরই কোনো আত্মীয় হবে আর কি। এসে আমারে বলতেছে যে শহীদুল আমার একটা ছেলে একটা মেয়ে আছে, ওদেরকে পড়াইতে পারবা? আমি বললাম পারবো, আমি তো সকালবেলায় ধরেন একটা বাচ্চা পড়াই, মানে ওই মেয়েটারে পড়াই, ম্যাডামের মেয়েরে পড়াই, আর সারাদিন আমি বেকার, আমার কোনো কাজ নাই। বলে তাহলে বিকেলবেলা আমার একটা ছেলে একটা মেয়ে আছে ওদেরকে পড়াইও। তো তারপরে বিকেলবেলা একটা ছেলে একটা মেয়েরে পড়াইতাম, কোরআন পড়াইতাম, এই দিয়ে ধরেন আমার শুরু আর কি।
এরপরে যেটা দেখা গেল যে আমার বিভিন্ন জায়গায় মানে এই 2টা টিউশনি থেকে আমার প্রচুর পরিমাণে টিউশনি বেড়ে গেল, এবং একটা সময় এসে এরকম দাঁড়াইলো যে আমি আসলে টিউশনি করার সময় পাচ্ছি না। মানে এই বাসা থেকে ওই বাসা, ওই বাসা থেকে এই বাসা, মানে এত পরিমাণের টিউশনি আমার কাছে আসতেছে, এত পরিমাণের বাচ্চা কাচ্চা আসতেছে যে আমি আর সময় পাই না, আমি আর সময় দিতে পারি না। তো তারপরেও যতটুকু আমার কন্ট্রোলের মধ্যে আছে অতটুকুর মধ্যে আমি তখন কাজ করতেছি, বাচ্চা পড়াইতেছি, মাস শেষে যে টাকা বেতন পাইতেছি, মানে যে টাকা ইনকাম করতেছি, একটা ভালো মানুষ রাজধানী ঢাকাতে ভালো একটা ব্যবসা বাণিজ্য করেও না এত টাকা ইনকাম করতে পারতো না আমি যে টাকা ইনকাম করি। যে বাসায় যাই ওখানে পড়াই, আমার খাওয়া দাওয়া করায়, আবার মাস শেষে টাকা দেয়, আর যেহেতু আমি ধরেন কোরআন পড়াই আমাকে একটু অন্যভাবে সম্মানও করে। মাঝে মাঝে অনেকেই তাদের জাকাতের টাকা, ফিতরার টাকা এবং বিভিন্ন ধরনের টাকা পয়সা আমাকে দেয়, আমি তাদের কাছ থেকে টাকা টুকে নিয়েও যাই। যাই হোক, আলহামদুলিল্লাহ এমন করেই তখন আমার দিন আর রাতগুলো কাটতেছে, সময়গুলো কাটতেছে। এরকম করতে করতে বেশ কয়েকটা দিন কেটে যাওয়ার পরে বেশ কয়েকটা বৎসর কেটে গেছে ইতিমধ্যে। ম্যাডামের মেয়ে তখন পড়াশোনা বন্ধ করে দেয়, মানে নাহিদা ম্যাডাম পড়াশোনা বন্ধ করে দেয়। আমি আমাদের বাসায় যাইতাম আসতাম, ম্যাডামের সাথে অনেক ভালো একটা সম্পর্ক, খুবই ভালো সম্পর্ক। ম্যাডাম আমাকে অন্তত প্রতিদিন একবার হলেও আমাকে তার বাসায় ডেকে নিবে, আমার সাথে বসে একটুখানি কথাবার্তা বলবে। এই করতে করতে একদিন ম্যাডাম আমারে বলতেছে, শহীদুল আমার একটা কাজের লোক দরকার, আমার একটা কাজের লোক ম্যানেজ করে দিতে পারবা? ম্যাডাম আমারে বলতেছে। আমি তখন বললাম যে ম্যাডাম আপনাদের বাসায় তো পুরুষ মানুষের তেমন কোনো কাজ নাই, আর আপনার তো অলরেডি একটা কাজের মহিলা আছেই, এরপরেও পুরুষ লোক দিয়ে কী কাজ করাবেন? উনি বলে আমার বাড়ির সামনে ছোটোখাটো 2-3টা গাছ আছে, এই গাছগুলোতে পানি টানি দিতে হবে, এবং আমাদেরকে অনেক সময় দেখা যায় বাজার সাজার লাগে, বাসায় বাজার সাজার করে দিবে, ঘর বাড়িগুলো একটু পরিষ্কার করবে। আমি তখন বললাম এটা তো দারোয়ানকে বললেই হয়। উনি বলে যে না, দারোয়ানের হাতে এতটা সময় নেই, আর আমাদের এই এলাকাটাও খুব বেশি একটা ভালো না, দারোয়ান যদি বাইরের দিকে চলে যায় গেট খোলা রেখে, তাহলে খারাপ ছেলেরা বাসায় ঢুকে যেতে পারে, যার কারণে এটা হবে না। এখন দেখো তো তুমি তোমার মতো করে একটা ভালো ছেলে আমাকে ম্যানেজ করে দাও। আমি তখন বললাম যে ঠিক আছে ম্যাডাম, আমি দেখি যে কোথাও ভালো কোনো ছেলে পাওয়া যায় কি না। উনি আমাকে বলে তুমি তো বিভিন্ন জায়গায় যাও, টিউশনি করো, অনেকের সাথে তোমার পরিচিত আছে, এখন দেখো কারো না কারো মাধ্যমে যে তুমি একটা ভালো ছেলে আমাকে দিতে পারো কি না, আমার বাসায় কাজ কাম করবে, আমি তার মাস শেষে ভালো টাকায় বেতন দিব। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে ম্যাডাম দেখি। এভাবে তখন 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতেছে, দিনগুলো কাটতেছে। এরকম করতে করতে একদিন হলো কি আমি একটা সকালবেলা ভোরে একটা বাসায় টিউশনি করে বাচ্চা পড়ায় আসতেছিলাম, এবং আসার পরে একটা ডাস্টবিন, মানে পাশে একটা ডাস্টবিন, ওই যে ময়লার ডাস্টবিনের পাশে একটা ছেলে যার বয়স আনুমানিক বয়স এরকমই হবে 14 বা 15 বা 13 বা 14 এরকমই হবে। এই বয়সে একটা ছেলে করলো কি, ডাস্টবিন থেকে আপনার মরা মুরগি, যে মুরগিটা ধরেন মরে গেছে, এরকম ডাস্টবিন থেকে মরা একটা মুরগি মানে নিয়ে, মুরগিটা প্রায় অর্ধেক পচে গেছে, ওইটা তখন খাচ্ছে, এরকম করে করে খাচ্ছে ডাস্টবিনের পাশে দাঁড়িয়ে। তখন একদম সকালবেলা ভোরে আমি ফজরের নামাজ পড়েই একটা বাসায় টিউশনিতে গেছিলাম, টিউশনিটা সম্পূর্ণ করে তখন আমি আসতেছিলাম, এই সময়ের ঘটনা। তখন কিন্তু এখনও রাস্তাঘাটে ওরকম করে মানুষ ভিড় হয় নাই, রাস্তাঘাট মোটামুটি ফাঁকা, একদম সকালবেলা, স্নিগ্ধ সকাল। তো দেখার পরে আমি জিনিসটা দেখে আমার কাছে খুব খারাপ লাগলো। আমার নিজেরও একটা ছোটো ভাই আছে, আমি এখন কিন্তু আমার ছোটো ভাইয়ের পড়াশোনা করাই, বরিশালে ওরা আমি পড়াশোনা করাই, আবার আমার বোনগুলার বিয়ে দিছি, 2টা বোনের বিয়ে দিছি, ছোটো ভাইটারে পড়াশোনা করাইতেছি সম্পূর্ণ নিজের টাকায়, নিজে টিউশনি করে যে টাকা পাই ওই টাকা দিয়ে পড়াই। তো এখানে দেখলাম কি এই বাচ্চাটা আপনার মানে ছেলেটা ওরকম করে মরা মুরগিটাকে খাচ্ছে, মচমচ করে চাবাইতেছে। আমি তখন তার মোটামুটি কাছে গেলাম, কাছে যাওয়ার পরে চোখগুলো খুব লাল হয়ে আছে, খুব রাগান্বিত মনে হয়, চোখগুলো লাল লাল, ওই যে মরা মুরগিটা খাইতেছে। আমি বললাম যে ভাই আপনার নাম কি? আমার দিকে তাকে মানে দাঁতগুলো এত বিশ্রী ছিল, তাই আমি বললাম ভাই আপনার নাম কি? বলে আমার নাম মেহেদি। আমি বললাম যে আপনি পচা মুরগিটা কেন খাচ্ছেন? বলে আমার খিদা লাগছে ভাই, সারাদিন কিছু খাই নাই, সারা রাত কিছু খাই নাই, তাই একটু খাইতেছে, জানতো বিরক্ত করবেন না। আমি বললাম ভাই আপনি এদিকে আসেন, আমি আপনার খাবারের ব্যবস্থা করব, আপনি মরা মুরগিটা ফেলে দেন। দেখলাম যে না, মুরগিটারে ফেলে না, মুরগিটারে খাচ্ছে। একটা সময় আমি ওর কাছে গেলাম, কাছে যাওয়ার পরে মুরগিটারে ওর মুখ থেকে টান দিলাম, টান দেওয়ার পরে টান দিয়ে ফেলে দিলাম। দেখছি আমাদের চোখগুলো বড় বড় করে তাকাইছে, মোটামুটি দেখে মনে হচ্ছে খুব রেগে গেছে, আমার উপর অনেকটা রেগে গেছে। তো রাগ করার পর আমি তখন বললাম ভাই আপনি যে মরা মুরগিটা খাচ্ছেন এটা তো খাওয়ার দরকার নেই, আপনি আমার সাথে আসেন, আমি আপনারা খাওয়াবো। এইটা বলে আমি তখন এই লোকটারে পাশে নিয়ে গেলাম, পাশে নিয়ে গিয়ে একটা কলের মধ্যে হাত পা
হাত পা পরিষ্কার করলাম, মুখ টুক ধোয়াইলাম, ধোয়াইয়া একটা দোকানে নিয়ে গেছি। দোকানে নিয়ে যাওয়ার পর আমি বললাম কী খাবেন? বলে কিছু খাবো না। মানে একটু অলৌকিক টাইপের কথাবার্তা, কিছু খাবো না। আমি বললাম আপনি এতক্ষণ মরা মুরগি খাচ্ছেন, এখন বলেন খাবেন না, এটা কী ধরনের কথা? আপনি কী খাবেন বলেন? তা আমি কিছু খাবো না। তারপর আমি তার একটা হোটেলে ঢুকাইলাম এবং হোটেলে ঢুকানোর পরে খাবারের অর্ডার দিলাম। খাবে না বলেও না, সে এত পরিমাণের খাবার খাইছে, আপনাকে বললে হয়তো আপনি বিশ্বাস করবেন না। পাঁচজন মানুষ একাদারসে এত খাবার খাইতে পারবে না। এই ছেলেটা একা যে পরিমাণের খাবার খাইছে, যেটা আমার কাছে অবাক লাগলো যে একটা মানুষ এরকমভাবে খাবার খেতে পারে। খাবারগুলো খাওয়ার পরে আমারে বলে আমার মাথাটা ঘুরেইতেছে, আমাকে একটু শোয়ার ব্যবস্থা করে দেন। তখন আমি চিন্তা করলাম যে ওরে আমি কই শোয়াবে? মুখের দিকে তাকানো খুব মায়া লাগতেছে। ছোট্ট একটা ছেলে, বয়স কম এবং চেহারাটার মধ্যে এক অন্যরকম মায়া। আমি চিন্তা করতেছিলাম কি করব। আমি বললাম আচ্ছা ভাই ঠিক আছে, চলেন আপনি আমার সাথে চলেন, আমি আপনারে নিয়ে যাচ্ছি। ভাবলাম আমাদের রুমে তো এখন আর আমার কোনো কাজ নাই, আমি রান্নাবান্নাই করবো। তো সকালবেলা যেহেতু রান্নাবান্না করবো, এই ছেলেটা আমার বাসায় ঘুমাবে, সমস্যা কি? বাসায় তো আমি থাকবোই, বাসায় আমি না থাকলে না রিক্স, বাইরের ছেলে। পরে ওরা আমি সাথে করে আমার রুমের মধ্যে নিয়ে গেলাম। রুমের মধ্যে নিয়ে গিয়ে আমি বললাম যে তুমি এই রুমের মধ্যে ঘুমাও এবং এরপরে ঘুম ভাঙলে আমার বইলো আমি তোমারে বের করে দিব। মেইন দরজায় তখন তালা মারছি, তালা মাইরা আমি তখন পাকঘরে গিয়ে রান্নাবান্না করতেছি। তো এই পাকঘরে গিয়ে রান্নাবান্না করতেছি, ওই সময় আপনার সাপ দেখবেন, গ্রামের বাড়িতে যে সাপ আছে, সাপগুলোকে আঘাত করলে সাপ যেরকম ফুসফুস 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 করে না, এরকম সাপের একটা ফুসফুসানি শব্দ আমি তখন পাচ্ছিলাম। তাই চিন্তা করলাম যে কী ব্যাপার, সাপে এখানে কোত্থেকে এলো, এরকম ফুসফুস করে শব্দ করতেছে, বিষয়টা বুঝতে পারলাম না। পরে আমি দরজাটার কাছে গেলাম, দরজাটার কাছে গিয়ে মনে হলো যেন ভিতর থেকে সাপের শব্দটা আসতেছে। এবং আমি তখন বাইরে থেকে দরজাটা খোলার যখন চেষ্টা করলাম, আমি দেখলাম যে দরজাটা ভিতর থেকে লাগাই দিছে, এই ছেলেটা দরজাটা ভিতর থেকে লক করে দিছে। যখন দরজাটা ভিতর থেকে লক পাইলাম, আমি একটু ভয় পেয়ে গেলাম। আরে ভিতরে সাপের মতো ফোঁস করে শব্দ করতেছে, আর ছেলেরা আমি বললাম তুমি ঘুমাও, ওই কী করলো ভিতর থেকে দরজা লাগাই দিল। তখন আমি একটু ভয়ও পেয়ে গেছি, রুমে তো আর কেউ নেই, আমি একাই। তখন আমি দরজা থাপড়াচ্ছিলাম, এই ভাই দরজা খোলো দরজা খোলো। অনেকক্ষণ ধরে থাপড়ানোর পরেও তখন দরজা খোলে, চোখগুলো একেবারে লাল হয়ে আছে, মরিচা হয়ে আছে চোখগুলো। দরজাটা খোলার পরে আমার দিকে তাকায় আছে, একটু ভয়ঙ্কর নজরে তাকায় আছে। আমি বললাম কী ব্যাপার, তোমার না বললাম যে দরজা নক করবো না, এরপরও দরজা নক করছো কেন? বলে আমার মনে ছিল না। আমি বললাম তোমার ঘুম হয়েছে? বলেন আমি আরেকটু ঘুমাই। তা আবারও ঘুমাইছে। আমি গিয়ে আবারও পাকঘরে রান্নাবান্না করতেছি। দুপুরে আমার মেসে অন্যরা যারা থাকে ওরা অনেকে আসছে। আসার পরে আমারে বলে ভাই শহীদুল ভাই এটা কে? রুমে যারা আছে তারা কিন্তু সবাই আমাকে অনেক মান্য করে, আমার অনেক মানে, কারণ আমি একটু ভালো টাকা ইনকাম করি, আবার ঠিকমতো নামাজ কালাম পড়ি, আবার এলাকার অনেক ছেলে মেয়েরে কোরআন পড়াই, তাই সবাই আমাকে অনেকটা সম্মান করে। তো সবাই এসে বলতেছে ভাই ছেলেটা কি? আমি বললাম রে ভাই রে এমন ঘটনা। তো আমার মেসে অনেকেই বলতেছে ভাই এগুলো তো হিরোইন নেয়, এরপরে মাদক নেয়, এইসব ছেলেকে ভালো টোকাই, আপনি টোকাইরে ঘরে জায়গা দিচ্ছেন কেন? ওই তো আমগো সবার মালামাল নিয়ে পালাইব। আমি বললাম আরে না ভাই, আমার মালামাল নিয়ে পালাইব কি, আচ্ছা থাকক। এই কথা বলি ছেলেটারে তখন আমি কী করলাম, ওই জায়গাটার মধ্যে রেখে দিলাম, রুমের মধ্যে তখন রেখে দিলাম। রেখে দেওয়ার পরে বিকেল হয়ে গেছে। বিকেল হয়ে যাওয়ার পরে ছেলেটা নিজেই বলতেছে ভাই আমি চলে যাব। তো বিকেল হয়ে যখন হইল, ও তখন আমি বিদায় করে দিলাম, ও তখন চলে গেল। তো এই ঘটনার পরে কি হইলো, প্রায় প্রতিদিন আমি ছেলেটারে দেখতাম। কারণ সকালবেলা আমি যখন পড়াইতে যাইতাম না, বাসায় পড়াইতে যাইতাম, আমি দেখতাম ও রাস্তার মধ্যে দাঁড়ায় থাকে, আমার দেখলেই না আমার কাছে আসে, আমার সাথে কথা বলে। কোথায় জানি কাজ করতো, কোনো একটা হোটেলে না কই জানি কাজ করে, ওইটা আমারে বললো। এমন করতে করতে এই ছেলেটার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। ভালো সম্পর্ক বলতে ধরেন ভাইয়ের মতো সম্পর্ক। আমি ওরে জামা কাপড় কিনে দিই, এটা ওইটা কিনে দিই, ও আবার আমার সাথে আমার বাসায় আসে, আমার বাসায় এসে আমার বাসায় টুকিটাকি কাজ টাজ করে দেয়, বা ওরে কোথাও পাঠাইলে যায়, একদম নিজের মতো একটা ছেলে আমি তখন পাইলাম। তাই ভাবলাম যে ঠিক আছে ছেলেটা যেহেতু এতই ভালো, তাহলে থাকুক আমার সাথে। তো আমার সাথে থাকতেছে, আমি বাইরে টাইরে যাইতেছি, ঘোরাফেরা করতেছে। এমন করতে করতে একদিন গেটের সামনে আমি আর এই ছেলেটা বসে আছি। তখন গুড়ি বৃষ্টি পড়তেছিল বিকালবেলা। ম্যাডাম ওই সময় কোত্থেকে জানে আসছে, আইসা ম্যাডামের মেয়ে আসার পর আমার বলে যে শহীদুল এটা কে? আমি বললাম আমার ছোটো ভাই, গ্রাম থেকে আনছি। তো যদি ম্যাডামরে বলি যে ম্যাডাম টোকাই বা কোনো টোকাই ছেলে টেলে, এটা বললে তো ম্যাডাম রাগ করবে যে টোকাইদেরকে কেন জায়গা দিচ্ছি, বাসায় বা ফ্ল্যাটের ভিতরে কেন আনছি। তো এই জন্য আমি ম্যাডামরে বললাম যে ম্যাডাম ছোটো ভাই ঢাকা থেকে গ্রাম থেকে আনছে। পরে আমারে বলে ও আচ্ছা ভালোই তো, তুমি দুপুরে আমার বাসায় আইসো তো, কালকে দুপুরে আমার বাসায় আইসো।
তো এইটা বলার পরে এই ছেলে কিন্তু আবার রাতেরবেলা আমার সাথে ঘুমাইতো না, বিকেল পর্যন্ত থাকতো এবং বিকেলের পর ও চলে যেতাম, বাসায় গিয়ে ঘুমাইতাম। তো পরের দিন দুপুরে ম্যাডাম তার বাসা আমাকে ডাকলো, আমি তার বাসায় গেছি। যাওয়ার পরে ম্যাডাম আমারে বলতেছে যে শহীদুল, আমি তো তোমাকে অনেক দিন আগে একটা কাজের লোকের কথা বলছিলাম, তোমার কি মনে আছে? আমি বললাম ম্যাডাম এটা তো অনেক দিন আগে বলছেন, আমার তো এটা মনে নেই, আর আমি তো এইভাবে ম্যাডাম কোথাও কাজের লোক পাইনি। ম্যাডাম আমারে বলে তুমি কি আমার উপর রাগ করে আছো? আমি বললাম না ম্যাডাম, ছি এ আপনি কি বলেন, আমি আপনার উপর রাগ করবো কেন? আপনার জন্য আজ রাজধানী ঢাকার বুকে আমি 2 টাকা ইনকাম করতেছি, 2টা খেয়ে পরে বেঁচে আছি। আপনার দোয়ায় দক্ষিণে আমার বোনগুলার বিয়ে হইল, আমার ছোটো ভাইটা পড়াশোনা করতেছে, আমার মাটা সুখে শান্তিতে আছে, আর আপনি কি বলেন যে আমি আপনার উপর রাগ করব? বলে তাই যদি না হবে তুমি গ্রাম থেকে একটা ছেলে নিয়ে আসছো, ওরে আমার সাথে পরিচয়ও করাও নাই, ওরে আমার বাসায় নিয়েও আসো নাই কেন? আমি বললাম না ম্যাডাম, ও তো আমাদের এলাকার, হঠাৎ করে আমাকে দেখতে আসছিল এরকম। তো ম্যাডাম বলো কি ঢাকায় থাকবে? আমি বললাম হ্যাঁ ঢাকায় থাকবে। তো বলে কি কাজ করবে? আমি বললাম না ম্যাডাম, ও তো কোনো কাজ করে না। পরে বলে যদি কোনো কাজ না করে ঢাকায় থাকে তাহলে আমাদের বাসায় দিয়ে দাও। তো আমার কিন্তু এতদিন পর্যন্ত এই জিনিসটা মাথায় আসেই নাই যে ম্যাডাম তো আমার এটা কাজের লোকের কথা বলছে, এটা কাজের লোকের কথা বলছে, এটা আমার মনেই ছিল না। এবং ম্যাডাম যখন এখন আমারে বললো, আমি বললাম হ্যাঁ ম্যাডাম, এইটা আসলে খুব ভালো হয়, ছেলেটা যেহেতু দেখতে শুনতেও ভালো আমাদের এলাকার, তাহলে ম্যাডাম আপনি ওরা কাজে রাখতে পারেন, আপনি যদি ওরা কাজে রাখেন তাহলে খুব ভালো কাজ করবে। ম্যাডাম আমার বলে তাহলে কালকে থেকে ওরা কাজে লাগাই দাও। আমি বললাম আচ্ছা ঠিক আছে ম্যাডাম, কালকে থেকে ওর সাথে কথাবার্তা বলে আপনার বাসা ওরা আমি কাজের ব্যবস্থা করে দিব। তো এই ম্যাডামের সাথে আমার এইটুকুই কথা হলো, এবং কথা হওয়ার পরে আমি তখন চিন্তা করলাম যে আমি তো ভালো একটা রাস্তা পাইছি, বাপ নাই মা নাই, ইতিম একটা ছেলে বড় কষ্টে দুঃখ যন্ত্রণার মাঝে জীবনযাপন করতেছে। তো এই ছেলেটার জন্য যদি আমি এইটুকু করতে পারি, আমি আল্লাহর কাছেও তো শান্তি পাবো। তো এই চিন্তা ভাবনা করে আমি তখন ছেলেটারে পরের দিনে ম্যাডামের বাসায় নিয়ে আসছি, ভালো জামা কাপড় পরে ম্যাডামের বাসায় নিয়ে আসছি। কিন্তু এই ছেলেটার মাঝে একটা সমস্যা বরাবর মতোই ছিল, ওর চোখগুলো কোনো স্বাভাবিক মানুষের মতো ছিল না, চোখগুলো কিছুটা সাপের মতো ছিল, সাপাকৃতির চোখ ছিল, এবং চেহারাটাও একটু ভয়ানক ভয়ানক টাইপের ছিল, স্বাভাবিক মানুষের চেহারার মতো নয় কিন্তু। তো যাই হোক ম্যাডামের বাসায় নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে ম্যাডাম তখন বললাম বাসায় থাকবা, ওরে বলতেছো বলে থাকবে, আর আমি ওর আগেই শিখিয়ে দিছি আমি তোর ম্যাডামের বাসায় নিয়ে যাব, খবরদার তুই কিন্তু বলবি না যে তুই ঢাকার বা তুই ঢাকার কোনো টোকা, এগুলো কিন্তু বলবি না, তুই বলবি আমার বাড়িতে তোর বাড়ি, বরিশালে তোর বাড়ি, গ্রামের থেকে তুই আমার সাথে দেখা করতে আসছিস, এগুলো বলবি তুই আমার এলাকার ছেলে। ওরে আবার যেমনি শিখিয়ে দিছে মেহেদিরে, ওই মেহেদি এভাবেই আবার ম্যাডামরে গিয়া ওভাবেই ম্যাডামকে বলছে, এবং বলার পরে ম্যাডামও তখন সহজে মেহেদিরে তখন কাজে নিয়ে নিল, মেহেদিরে কাজে নিয়ে গেল, এবং মেহেদি তখন ম্যাডামের বাসায় কাজ করতেছে এমন করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে কাটতেছে, এবং ম্যাডামও মেহেদিকে অসম্ভব রকমের ভালোবাসে। এখন আর মেহেদি আগের মতো করে আমার সাথে কথা বলে না, আগের মতো করে আমার সাথে দেখা করতে আসে না, বাসায় সারাদিনে থাকে, বাসায় টিভি দেখে, কাজ করে, বাজার সাজার করে, গার্ডেনে পানি দেয়, এরকম করে অনেকগুলো দিন কেটে গেল। এবং কেটে যাওয়ার পরে একটা বিষয় আমি হঠাৎ করে খেয়াল করে দেখলাম যে ম্যাডাম আর ম্যাডামের মেয়ে জানি কেমন করে একটু ঘরবন্দি হয়ে যাচ্ছে, ঘরের বাইরে খুব একটা আসে না, ঘরের বাইরে খুব একটা যায় না, সারাক্ষণে ঘরের ভিতরে থাকে, এবং কেমন জানি একটু ঘরবন্দি টাইপের মানুষ হয়ে গেল। তো বুঝতে পারলাম না যে হঠাৎ করে ম্যাডাম এরকম ঘরের মধ্যে বসে থাকে কেন। ম্যাডামের মেয়ে তো পড়াশোনা ছেড়েই দিয়েছে, পড়াশোনা করে না, বাসার মধ্যে থাকে, ম্যাডামও বাসার মধ্যে থাকে, এবং রাস্তাঘাটে যদিও ম্যাডামের সাথে আমার দেখা হয়, কেমন জানি একটা রাগান্বিত ভাব নিয়ে থাকে। ম্যাডাম কিন্তু কোনোদিন আমার সাথে কোনো বিষয়ে রাগ করে নাই, সবসময় আমার সামনে হাসি দিয়ে মিষ্টি করে সুন্দর করে আমার সাথে কথা বলতো। আমি ম্যাডামের চোখে মুখে কখনো রাগ দেখি নাই, কিন্তু ইদানিং দেখে আমি দেখতেছি যে ম্যাডাম কেমন জানি একটু রাগ করে থাকে, এবং আমার সাথে কথা বলতে চায় না, একটা অন্যরকম অবস্থা। তো তখনও বুঝতে পারলাম না যে কী ব্যাপার, ম্যাডাম এরকম কেন করতেছে, এমন করে রাগান্বিত ভাব নিয়ে কেন থাকে, আর আমার সাথে কেন আগের মতো অতটা ফ্রি নেই, এরকম হয়ে গেল কেন। এমন করেই তখন সময়গুলো সামনে দিয়ে কাটতে আমি একটা বিষয় খেয়াল করে দেখতাম, ম্যাডাম আর ম্যাডামের মেয়ে পরিপূর্ণভাবে ঘরবন্দি হয়ে গেছে, টোটালি তারা ঘর থেকে বেরোয় না। এবং মাঝে মাঝে আমার যদি মেহেদির সাথে দেখা হয়, মেহেদিরে জিজ্ঞেস করি কী ব্যাপার মেহেদি, তোমার ম্যাডাম আর তুমি, আবার এখানে আরেকটা বিষয়, মেহেদি বাসায় 1.5 মাস চাকরি করার পরে ম্যাডাম তার বাসার কাজের মহিলাটারে বিদায় করে দিল। এখন কাজের মহিলাকে বিদায় করে দিল না কাজের মহিলা চলে গেল, এটা ঠিক আমি জানি না। কাজের মেয়েটাকে অনেকদিন ধরে দেখি না, তো একদিন মেহেদিরে জিজ্ঞেস করলাম, মেহেদি তোমাদের বাসায় যে একটা কাজের মেয়ে ছিল ওইটা কই? বলে ভাই এটা চলে গেছে। তো আমি ভাবলাম চলে গেছে, ভালো কথা। তো এখন
কিভাবে চলে গেল? এই মেয়েটা বহু বছর ধরে এই বাসায় কাজ করে, মেহেদি জয়েন করার পরেই মেয়েটা কেন চলে গেল? আর ম্যাডামও বা কেন এরকম ঘরবন্দি হয়ে গেল? তা আমি তখন মেয়েদের জিজ্ঞেস করি যে ম্যাডাম বের হয় না, কোথাও যায় না, আগে রাস্তাঘাটে দেখতাম একটু হাঁটাহাঁটি করতো, এখন তো টোটালি ঘর থেকে বের হয় না, ঘটনা কি? তারপর বলে যে না ভাই আমি তো জানি না কেন উনি ঘর থেকে বেরোয় না, তবে এখন উনি ঘরে থাকতে পছন্দ করে। এমন করে প্রায় অনেকগুলো দিন কেটে গেল। এরপরে একদিন হঠাৎ করে আমি ম্যাডামরে দেখলাম। একদিন ম্যাডামরে দেখলাম কোথায়, আমাদের যে বাসা আছে বাসার ছাদের উপরে, বাসার ছাদের একটা কর্নারের ভিতরে ম্যাডাম বসে আছে। বিকেলবেলা এরকমই হবে, প্রায় আসর নামাজের পরপরই আমি কি জন্য জানি ছাদে উঠছিলাম, ওইখানে দেখি ম্যাডাম বসে আছে। আবার আমাদের বাসা ভাড়া মানে তারপরে 3 তলার বাসা ভাড়া এগুলো সবই কিন্তু ওই আপনার না উঠাইতো, মানে আপনার মেহেদি উঠাইতো, ভাড়াগুলো মেহেদি উঠাইতো। ম্যাডাম বলে দিছে আমাদেরকে যে ভাড়া যেন আমরা মেহেদিকে দিই, মানে পুরো বাড়ির দায়িত্ব তখন মেহেদি একাই পালন করতো। ম্যাডাম তখন দেখি ওখানে বসে আছে। বসে থাকার পরে আমি তখন আস্তে আস্তে করে ম্যাডামের দিকে যাচ্ছিলাম, আর আমাকে দেখার পরে ম্যাডাম উঠে চলে যাচ্ছে, মানে উঠে নিচে নেমে যায়। বললাম ম্যাডাম একটু দাঁড়ান, আপনার সাথে কথা আছে। এটা বলার পরে ম্যাডাম আমার দিকে তাকাইলো, তাকানোর পরে ম্যাডামের মুখের দিকে তাকে আমার একরকম চোখে পানি চলে আসছে। ভাই চোখে পানি কেন চলে আসছে? ম্যাডামের মুখটা একদম শুকিয়ে গেছে, দেখে মনে হচ্ছে শরীরে কোনো রক্ত নাই, মানে টোটালি শরীরে কোনো রক্ত নাই, একেবারে রক্তশূন্যতায় ভুগতেছে, একেবারে সাদা হয়ে গেছে। আমি বললাম ম্যাডাম আপনি কি অসুস্থ? আমাকে বলেন না আমি তো অসুস্থ না, আমি ঠিক আছি। আমি বললাম তাহলে ম্যাডাম আপনার শরীর এরকম সাদা হয়ে গেল, আপনি ডাক্তার দেখান না? আপনি কি ডাক্তার দেখেন না? ম্যাডাম বলে যে না আমি তো ডাক্তার দেখাই না, আমি ঠিক আছি। আচ্ছা তুমি ভালো আছো? আমি বললাম জি ম্যাডাম ভালো আছি। উনি আর কথা না বলে আমাকে স্কিপ করে আমার সামনে থেকে বেরিয়ে চলে গেল, মানে আমার সামনে থেকে উনি হেঁটে চলে গেছে, বাসায় চলে গেছে। বাসায় চলে যাওয়ার পরে সেদিন আমার ভিতর অনেকটা খটকা লেগে গেছে, কী ব্যাপার ম্যাডাম এরকম শুকিয়ে গেল, এইভাবে শুকিয়ে গেল এবং এরকম সাদা হয়ে গেল, দেখে মনে হয় ম্যাডামের শরীরে কোনো রক্ত নাই, তাদের ওরকম কোনো গার্ডিয়ান ছিল না। আর আরেকটা বড় বিষয় হচ্ছে ম্যাডামের ওই মানে রিসেন্ট কয়েকটা মাস ধরে ম্যাডাম বাসার মধ্যে কোনো গেস্ট অ্যালাউ করে না। ধরেন বাইরের কোনো গেস্ট আসলেও ম্যাডাম দরজা খোলে না, ম্যাডামের অনেক মেহমানরা আইসা দরজা ধাক্কায় ডাকে, ওনারা আবার চলে যাইতো, তো ম্যাডাম দরজা খুলতো না। বাইরের কোনো মানুষের সাথে চলাফেরা করা, কথাবার্তা বলা পুরোপুরিভাবে কমিয়ে দিল। যাই হোক এভাবে আরও কয়েকদিন কেটে যাওয়ার পরে আমার ভিতর তখন বারবার মানে একটা সংকোচ বোধ করতেছে, ঘটনা কি? এমন করতে করতে একদিন হলো কি আমি ম্যাডামের ঘরে ঢুকছি, দরজা ধাক্কাইতেছি অনেক পরে তখন ওই মেহেদি দরজা খুলে দিছে। খুলে দেওয়ার পরে আমি ঘরে ঢুকলাম, ঢুকার পরে মেহেদি বলে ভাই কেন আসছেন? আমি বললাম ম্যাডামের সাথে একটু দেখা করবো। বলে ম্যাডাম তো বাসায় নেই। আমি বললাম কই গেল? বলে কই গেল তা তো জানি না। এই বিষয়টা নিয়ে যে শুধু আমি চিন্তা করে তাও না, আমাদের বাসায় যে দারোয়ান আছে ওই দারোয়ানও চিন্তা করতেছে। তো দারোয়ানে আমি আবার ওখানে যাওয়ার একটা কারণ আছে, দারোয়ান আমাকে বলছিল ম্যাডামের মেয়ের অবস্থা নাকি ম্যাডামের চেয়েও খারাপ, মানে ম্যাডামের চেহারা যেমন হয়েছে ম্যাডামের মেয়ের চেহারা নাকি আরও খারাপ হয়ে গেছে। তো আমি তখন চিন্তা করলাম যে ম্যাডামের মেয়েটারে দেখবো, মানে নাহিদারে দেখবো, বিশেষ করে এই জন্যই আসছিলাম। তা আমি আর নাহিদারে দেখতে পারলাম না, আমার ওই বাসার মধ্যে স্কিপ করে মেহেদি আমাকে বাসা থেকে বের করে দিল। বের করে যখন মেহেদি আমাকে দিলাম, বাসা থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে যাওয়ার একদিন পরের দিনে আমার ছোট ভাই আমাদের যে স্কুলে পড়তো ওখানে এক ঝামেলা হয়েছে, মানে বড় ধরনের একটা ঝামেলা হয়েছে, ওখানে দরবার হয়ে মা খবর পাঠাইলো। বেশ কয়েকদিন ধরে আমি তখন একদিন পরে আমি তখন গ্রামে গেছি, মানে বরিশালে গেছি। বরিশালে গ্রামে যাওয়ার পরে আমি তখন আমার আম্মার সাথে রাতের বেলায় দরবার, বিকালবেলা দরবার হলো আমার ছোটো ভাইয়ের বিষয়, ওইটা একটা অন্য বিষয়, ওইদিকে না যাই। দরবার সমাধা হওয়ার পরে রাতের বেলায় আমি আর মা তখন বসে আছে বারান্দায়, বসে আমি মারে বলতেছি মা এমন এমন ঘটনা, মানে মারে আমি পুরো ঘটনাটা খুলে বললাম। মা তখন আমারে বলে যে ছেলেটা তুই চিনিস না জানিস না, একরকম রাস্তার টোকা একটা ছেলে, ওই রকম একটা ছেলে রে তুই এমন একটা বড় লোকের বাসায় কেন চাকরি দিলি বা কেন নিয়ে গেলি, এটা তুই ভালো করিস নাই। তবে তোর কথা সংবাদটা শুনে আমার কাছে বিষয়টা ভালো মনে হচ্ছে না। একটা কাজ কর, কালকে তুই হচ্ছে ওই শাহজাহান কবিরাজের কাছে চল, আমরা ওখানে গিয়ে একটু কথা বলি। আমাদের এলাকাতে একটা নাম করা কবিরাজ আছে না, শাহজাহান কবিরাজ। তো উনি আবার আমার আব্বার শিষ্য, এক কথায় বলতে গেলে উনি আমার আব্বার কাছে কবিরাজি শিখছে এবং আমার আব্বার কাছে উনি সবসময় যাইতো। আমার আব্বার এক কথায় বলতে গেলে আমার আব্বার ডান হাত ছিল, আব্বা মারা যাওয়ার পরে উনি কবিরাজি করে। তো এরপর ওনার বাড়িতে আমার মা তখন আমাকে নিয়ে গেল পরের দিন সকালবেলা। যাওয়ার পরে উনি আমার সাথে সুন্দর করে কথা বললো, পরে আমারে বললো যে কী ঘটনা। আমি বললাম যে কাকা এমন এমন ঘটনা। তুমি আমারে বলে তো আমার কাছে বিষয়টা ভালো লাগতেছে না, তো এখন ছেলেটাকে না দেখলে তো আমি বলতে পারবো না। তো তোমার যে ম্যাডামের কোনো বাপের নাম মায়ের নাম এগুলো কিছু মনে আছে? আমি বললাম যে না, ম্যাডামের মেয়ের নাম মনে আছে আর ম্যাডামের নাম মনে আছে। বলে ম্যাডামের হাজব্যান্ডের নাম কি? আমি বললাম ম্যাডামের হাজব্যান্ডের নাম তো আমার মনে নেই। আমি বলে তারপরও আমি তখন চালান দেই।
উনি তখন চালান দিল, এবং চালান দেওয়ার পরে মুহূর্তের মধ্যে উনি চোখ টোকগুলো খুব বড় করে ফেললো, বড় করে আমার দিকে তাকায় আছে, মানে খুব ভয় পাইছে এরকমটা। আমি তখন বললাম, কাকা কী হয়েছে, কোনো ভয় পাইছেন? উনি আমারে বলে যে, মেহেদী নামের যে ছেলেটার কথা তুমি বলতেছো, ছেলেটা কি দেখতে এরকম? এই ছেলের মুখের যে বর্ণনা, পুরো বর্ণনা কিন্তু কাকা তখন আমাকে দিতেছে, মানে শাহজাহান কাকা। আমি বললাম যে হ্যাঁ, আপনি যেমন বলতেছেন যে ছেলেটা দেখতে এরকমই। পরে আমাকে বলে, এটা তো কোনো ছেলে নয়। আমি বললাম মানি? উনি বলে, আমি তোমাকে একটা সাপের বর্ণনা দিচ্ছি, এটা একটা ভয়ঙ্কর সাপ। জিন জাতির ভিতরে আমাদের ভিতরে যেরকম কালো মানুষ আছে, সাদা মানুষ আছে, তারপরে আপনার ধরেন হিন্দু আছে, বৌদ্ধ আছে, বিভিন্ন জাতি আছে। যেমন চাকমা মানুষ দেখতে একরকম, মুসলিম মানে আমরা দেখতে অন্যরকম, বিদেশি দেখতে একরকম, এক এক দেশের মানুষ দেখতে এক এক রকম। ওইটার ভিতরে জিনদের ভিতরে একটা জাত আছে, ওইটাকে আমরা শ্বেত জাত বলি, ওইটা হচ্ছে সাপের জাত। ওই জিনটা সবসময় সাপের রূপ ধারণ করে থাকে। আমি তখন বললাম, আপনি কি বলতেছেন, সাপ জিন? আমি তো আপনার কথা কোনো কিছু বুঝতেছি না কাকা। উনি আমাকে বলে, তুমি মেহেদী নামের যে ছেলেটাকে ওই বাসায় কাজ দিতে বলতেছো, আমার পর্যবেক্ষণ আসতেছে ওই ছেলেটার সাথে একটা ভয়ঙ্কর সাপ আছে, এবং ভয়ঙ্কর একটা সাপ আছে। ওই সাপটা তার কালো নিঃশ্বাসে ওই মহিলা এবং মহিলার মেয়ের শরীরে রক্ত চোষণ করে তাদের সর্বনাশ করতেছে। আমি বললাম, কাকে এটা আপনি কী ধরনের কথা বলেন? আমি তো আপনার কথাবার্তা কোনো কিছু বুঝতেছি না। উনি বলে, তুমি বুঝতেছো না, আমি কিন্তু ঠিকই বুঝতেছি, কারণ এটা তোমার বোঝার কথাও না। তো আমার পক্ষে, আমার কাছ থেকে যেটা মনে হচ্ছে, ওখানে তুমি না যাওয়াটাই ভালো, ওইখানে যাইও না। এবং ছেলেটার মুখে বিষ আছে, মানে মেহেদী নামের যে ছেলেটার কথা বললাম, ওর মুখে সাপের বিষ আছে, যে কোনো সময়ও তোমাকে ছোবল দিলে তুমিও মারা যাবা। আমি কিন্তু ওর দিকে যখন তাকাইতাম, আমি কিন্তু দেখতাম কথা বলার সময় মাঝে মাঝে সাপের মতো করে জিব্বা আঁকাতো। সাপ যেরকম করে জিব্বা ভেঙায় না, তো এরকম করে জিব্বা নাচাইতো। তা আমি চিন্তা করতাম যে এরকম করে জিব্বা নাড়ায় কেন? তো তখন তো বুঝতে পারলাম না, কিন্তু এখন কাকা যখন আমাকে পরিপূর্ণভাবে বলল, আমি তখন বুঝলাম যে আসলেই তো সমস্যা আছে। তার মানে তখন কাকা আমারে বলে যে, তুমি তো সর্বনাশ করছো, ওই মা মেয়ের সর্বনাশ করছো। যত দ্রুত পারো ওই মা মেয়েকে বাঁচাও, এবং ওই সাপকে ওই বাসা থেকে বিদায় করো। আমি তখন বললাম যে, কাকা আমি কেমনে সাপ বিদায় করব? উনি আমাকে বলে, আমি তোমাকে 4টা তাবিজ দিতেছি, তুমি একটা কাজ করবা, যখনই ছেলেটা বাসার বাইরে যাবে এবং বাসার বাইরে গেলে এই 4টা তাবিজ তুমি এই বিল্ডিংয়ের 4 কোণায় পুঁতে দিবা। ছেলেটা বাসার বাইরে গেলে, বাসায় থাকা অবস্থায় না, যখন এই 4 কোণার ভিতরে মানে তুমি 4টা তাবিজ পুঁতে দিয়া তুমি গেটের সামনে অপেক্ষা করবা ছেলেটা কখন আসে। যখনই ছেলেটা আসবে, তুমি দেখবা যে ছেলেটা সরাসরি ঘরে ঢুকে যায় কিনা। যদি দেখো ছেলেটা সরাসরি ঘরে ঢুকে গেছে, মানে বাসায় ঢুকে গেছে, তাহলে বুঝবা কোনো সমস্যা নাই। আর যদি দেখো যে ছেলেটা গেটের কাছে এসে অজ্ঞান হয়ে গেছে, মানে সেন্সলেস হয়ে গেছে, তাহলে বুঝবা সমস্যা আছে। তুমি 4টা তাবিজ নিয়ে যাও। তাই আমি বললাম, আমার মা বলতেছে, তুই আর যাইছে না, তোর যাওয়ারই দরকার নাই, আবার কি হয়ে যায়, তোর আব্বাকে আমি এরকমভাবে হারাইছি, তোর আব্বা এগুলো করে মারা গেছে। আমি মারে বললাম, মা তুমি কোথায় আমাকে যাইতে মানা করতেছো? যারা আমাকে দুমুঠো ভাত খাওয়াইয়া ঢাকা শহরে একটা পরিচয় দিয়েছে, যাদের পরিচয়ে আমি ঢাকা শহরে পরিচিত হয়েছি, আজ তাদের মতো বড় বিপদ আর তুমি আমাকে আটকে থাকতে বলতেছো? এটা কেমন কথা বললাম মা? আমার ওখানে যাওয়াই লাগবে, এবং ম্যাডামের মেয়েকে ওই কাল সাহেবের হাত থেকে আমাকে বাঁচাতেই হবে। এরপরে মায়ের সাথে কথাবার্তা বলে হুজুরের কাছ থেকে 4টা তাবিজ নিয়ে আমি সকালবেলা ভোরে আমি ঢাকায় গিয়ে তখন পৌঁছাই, লঞ্চে করে যাই। ঢাকায় গিয়ে পৌঁছানোর পরে বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে ঘুমাই নাই, সারাটা দিন অপেক্ষা করতেছি। আমি প্রায় 4 দিন পরে ঢাকায় আসছি। 4 দিন পরে ঢাকায় এসে তেমন তাবিজগুলোরে বাসার মধ্যে রাইখা ম্যাডামের ঘরের দরজায় গেলাম। দরজা অনেকক্ষণ ধরে নক করলাম, ম্যাডাম দরজাই খোলে না, মানে টোটালি দরজা খোলে না। এবং আমাদের যেই মেসে যে ভাইয়েরা আছে, ইনারাও বলে ম্যাডাম এবং ম্যাডামের মেয়ে নাকি এই কয়েকদিন ধরে নাকি খুব উদ্ভট আচরণ করতো, মানে খারাপ ব্যবহার করতো ওদের সাথে, ওদেরকে দেখলে গালাগালি করতো, যে কোনো মানুষ দেখলে গালমন্দ করে। এবং আমার মেসের লোকেরা বলতেছে ম্যাডাম আর ম্যাডামের মেয়ে নাকি পাগল হয়ে গেছে, এবং আমাকে বলতেছে ম্যাডাম আর ম্যাডামের মেয়ে ঘর থেকে বের হয় না, তারা সবসময় ঘরের ভিতরেই থাকে, এবং তারা যদিও বের হয় তারা মানুষকে শুধু গালাগালি করে, খারাপ ব্যবহার করে। 3 তলার যে ভাড়াটি আছে তারা নাকি চলে গেছে। এই কারণে মানে এই 3-4 দিনের ভিতরে এই ঘটনাগুলো ঘটলো। আমি তখন তাবিজ হাতে নিয়ে দাঁড়ায় আসছি, দেখা যাক কী হয়। অনেক দরজা ধাক্কালাম, দরজা খুললো না। ঠিক দিনের 11টা বাজে, মেহেদি তখন বের হয়েছে, একটা পাঞ্জাবি পরবে বের হয়েছে। বেরোয়ার পরে আমি বললাম, মেহেদি ভালো আছো? বলে, জি ভাই ভালো আছি। আমি 4-5 দিন পরে গ্রাম থেকে আসছি, আমাকে এটাও জিজ্ঞেস করুন আপনার আব্বা আম্মা কেমন আছে, আপনার মা কেমন আছে, বা ফ্যামিলির কী অবস্থা, এগুলোও আমাকে কোনো কিছু জিজ্ঞেস করে নাই। জিজ্ঞেস না করে ও বের হয়েছে, বেরোয় তখন দিব্যি বাসা থেকে বেরিয়ে যাচ্ছে, মানে চলে যাচ্ছে।
তো চলে যাচ্ছে। আমি বললাম ঠিক আছে যাক। তখন বাসা থেকে বেরিয়ে গেলো। বেরিয়ে যাওয়ার পরে আমার মেসে থাকা আরেক ভাই আছে, সেটা একটা ভালো সম্পর্ক। ওনার আমি তখন বললাম যে ভাই এই কাজটা করেন, চলেন। তো ওনার সাথে আমি তখন এই বাসার চারদিকে মানে চার কোণার মধ্যে আমি তখন 4টা তাবিজ পুঁতে দিলাম। তাবিজটা পুঁতে দিয়ে ওনারা কিন্তু আমি কিছু বুঝতেই দিই না, ওনারা তাবিজ পুঁতে আমি বললাম যে ভাই বাসায় সমস্যা আছে, এই জন্য এগুলো নিয়ে আসছে, আপনি বাসায় যান, রেস্ট করেন, আমি এখানে আসি। গেটটা থেকে একটু দূরে আমি সামনে মানে গেট থেকে একটু দূরে গিয়ে ওখানে একটা ফিলার আছে, ইলেকট্রিক ফিলার। ওই ইলেকট্রিক ফিলারের নিচে আমি তখন দাঁড়ায় আছি, দেখা যাক কী হয়। ইলেকট্রিক ফিলারে অনেকক্ষণ ধরে দাঁড়ায় থাকার পরে ও দেখছি কোথেকে জানে আসছে, তাড়াহুড়ো করে আসছে রিক্সা থেকে নামছে। নামার পরে ওর হাতে একটা ব্যাগ আছে, কিসের ব্যাগ তা জানি না। গেটের কাছে আসছে এবং গেটের কাছে আইসা পরে ও গেটে গেছে এসেই সেন্সলেস হয়ে গেছে, মানে জ্ঞান হারাই ফেলছে। জ্ঞান হারিয়ে ফেলার পরে দারোয়ান তখন দৌড়ে গিয়ে ওরে ধরছে, আমি তখন দৌড়ে গিয়ে ওরে ধরছি। ধরার পরে দারোয়ান ওরা ধরাধরি করে ঘরের ভিতরে নিয়ে গেছে, বাসার ভিতরে নিয়ে গেছে। এবং বাসার ভিতরে যখন ওরে নিয়ে গেল, বাসার ভিতরে নিচে আমি সব দাঁড়ায় আছি। আস্তে আস্তে করে ও চোখ টোক মেলতেছে, চোখ মেলা আমার দিকে বড় বড় চোখ করে তাকায় আছে। এবং এখান থেকে লাফ দিয়ে উঠে বাইরে চলে, মানে ওই বাসা থেকে লাফ দিয়ে উঠেও তখন গেটের বাইরে আবার চলে আসছে, ওইখানে থাকে নাই, গেটের বাইরে আসছে। এখন আমি যখন গেটের বাইরে আসছি ও তখন তুপ করে আমার একটা ঘুষি মেরে বসছে, কোনো কারণ কিছু নাই। ঘুষি মেরে আমাকে মনে হয় যেন কামড় দিবে, মানে আমার গলায় মনে হয় কামড় দেবে, দাঁত আনতেছে। আমি ওরা ধাক্কা দিয়ে দিছি দৌড়, মানে ওর ধাক্কা দিয়ে আমি তখন দৌড় দিছি। দৌড় দিয়া মানে আর আমার মানে দৌড়াইতে স্যার পিছনের দিকে ফিরে তাকাইতেছে না। দৌড়াইতে সেই দিনে আমি আবারও পুনরায় গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়িতে রওনা দিলাম কারণ তো মোবাইল ফোন টোন নাই যে বাড়িতে খোঁজখবর নেবো বা বাড়িতে জানাবো। আমি তখন বাড়িতে আবারও আসছি। বাড়িতে আসার পর আমি তখন এই কাকা মানে শাহজাহান কাকারে বললাম যে কাকা এই ঘটনা। আমি তো সব কিছু শুনে বলতেছে আমি যেটা ধারণা করছিলাম ধারণা এটাই সত্য। এই ছেলেটার সাথে একটা খারাপ সাপ জাতের একটা জিন আছে এবং ওই সাপের জিনটাই এই ছেলেটার সাথে আছে এবং এই মেয়েটাকে খেয়ে ফেলবে, তাদেরকে মেরে ফেলবে, তারা অচিরেই মারা যাবে, রক্ত শূন্যতায় মারা যাবে তারা, তাদেরকে কেউ চিকিৎসা করতে পারবে না, তাদের বাসায় কেউ যাইতে পারবে না। তুমি যত দ্রুত পারো আমার ওই বাসায় নিয়ে চলো, আমি যদি যাই তাহলে আমি মেয়েরে বাঁচাইতে পারবো। আমি বললাম কাকা আপনি যাবেন মানে আপনি এখনই চলেন। আমি ওই রাতের বেলায় গাড়ি ভাড়া করে কাকারে নিয়ে আমি তখন বরিশাল থেকে ঢাকায় রওনা দিলাম। এবং বরিশাল থেকে ঢাকায় আসার পরে ঢাকায় যখন আসার পরে আমি শুনতেছি ম্যাডাম আর ম্যাডামের মেয়ে দুজনে হসপিটালে, দুজনের অবস্থা খারাপ। আমাকে যখন মানে মেহেদি যখন আমাকে দৌড়াইছে এরপরে নাকি মেহেদি আর বাসায় আসে নাই। এরপরে তারা দরজা খোলা পাইছে, ম্যাডাম আর ম্যাডামের মেয়ে নাকি চিৎকার করতেছিল বাসায় এবং অন্য বাসার লোকেরা গিয়ে তখন ম্যাডাম আর ম্যাডামের মেয়েরও হসপিটালে ভর্তি করাইছে। তো সেই জায়গায় আমি তখন হসপিটালে মানে রওনা দিলাম হচ্ছে শাহজাহান কাকারে নিয়ে। হসপিটালে যাওয়ার পরে ম্যাডাম আর ম্যাডামের মেয়ে একই মানে পাশাপাশি বেডে ছিল। ওইখানে যাওয়ার পরে শাহজাহান কাকা তখন বললো যে সমস্যা নাই, ও ভয় পাইছে, মানে ওই ছেলেটা ভয় পাইছে, ও চলে গেছে, তুমি আর ভয় পাইও না, ও আর আসবে না, আমি এখানে আসি। প্রায় ঘন্টাখানিক উনি থাকলো। থাকার পরে ডাক্তাররা দেখলো যে ওনাদের দুজনের শরীরে ব্লাড নাই, টোটালি ব্লাড নাই। ডাক্তার তখন ওনাদের ব্লাড দেওয়ার ব্যবস্থা করলো, ব্লাড দিল। ব্লাড দেওয়ার পরে মানে রক্ত দিল এবং রক্ত দেওয়ার পরে আস্তে আস্তে করে মা মেয়ে তখন মোটামুটি সুস্থ হইতেছে, তারা বসতেছে। তো বসার পরে তখন ম্যাডামের সামনে আমার ওই কাকা গেল। ম্যাডাম আমার সাথে ভালো করে কথা বলতেছে, তখন কিন্তু ভালো করে কথা বলতেছে। আমারে বলে যে উনি কে? আমি বললাম ম্যাডাম উনি হচ্ছে আমার কাকা, গ্রাম থেকে আসছে শাহজাহান, আপনার সাথে একটু কথা বলবে। পরে বলে হ্যাঁ বলতে বলো। পরে সামনে গেছে, সামনে যাওয়ার পর ওই কাকা কী বললো ওনাকে ফু দিতে আসে, ম্যাডামকে ফু দিতে আসে। দেওয়ার পরে আমার হাতে তাবিজটা দিল, বললো হাতে পরাই দাও। তা আমি তখন ম্যাডামের হাতে তাবিজটা পরাই দিলাম। একইভাবে ম্যাডামের মেয়ের ফু দিয়া ম্যাডামের মেয়ের হাতেও তাবিজ পরাই দিছে। তাবিজ পরাই দেওয়ার পরই না তারা কেমন জানি পরিবর্তন হয়ে গেল, উনি দুজনেই কেমন পরিবর্তন। তো ম্যাডাম আমারে বলতেছে, ম্যাডামকে বলতেছে ম্যাডাম আপনি কি অতীতের কোনো কিছু মনে আছে? আপনাদের বাসায় যে কাজ করতো মেহেদির কথা? না কিছু মনে পড়তেছে না। মানে মনে পড়তেছে না বলতে ম্যাডামের সাথে খারাপ কিছু হয়েছে এইসব কিছু ম্যাডামের মনে নাই। ম্যাডাম আমারে বলে মেহেদি কোথায়? তা আমি তখন ম্যাডামরা ওখানে কিছু বুঝতে দেনে, সারাটা দিন আমি আর কাকা ওখানে ছিলাম। রাতের বেলায় ম্যাডামকে আর ম্যাডামের মেয়েকে নিয়ে তখন বাসায় আসছি। বাসায় এসে ম্যাডামকে বললাম ম্যাডাম আমি আপাতত আপনার বাসায় আজকে রাত যাপন করতে চাই। তো ম্যাডাম বললো ঠিক আছে থাকো, তোমার মেহমান নিয়ে আমার বাসায় থাকো। তো আমি তখন শাহজাহান কাকাকে নিয়ে মানে ম্যাডামের বাসায় রাত যাপন করি। রাতের বেলায় বাসায় অনেক সমস্যা হয়েছে, এই মানে ছোটোখাটো অনেক ধরনের সমস্যা হয়েছে। শাহজাহান কাকা থাকাতেও হয়তো আর বড় ধরনের কিছু হতে পারে নাই। সকালবেলা কাকা তখন পুরোটা বাড়ি আবারও বন্ধনা দেয় এবং বাড়ি বন্ধ করে আমাকে, ম্যাডামের মেয়েকে সবাইকে তাবিজ পরায় এবং পড়ানোর পরে ম্যাডাম তখন দুপুরবেলায় বাসায় খাওয়া দাওয়া করে।
এবং বাসায় কোনো খাবার ছিল না, আমি বাইরে থেকে খাবার কিনে আনি। আনার পরে বাসায় তখন খাওয়া দাওয়া করে আমার কাকা তখন বলে যে ম্যাডাম এবং ম্যাডামের মেয়েকেই ঘটনাগুলো খুলে বলার পরে ম্যাডাম তখন প্রচণ্ড ভয় পেয়ে যায়। মানে ভয় পেয়ে ম্যাডাম চিৎকার করে মানে কান্না করতে শুরু করে, এমন একটা অবস্থা। কাকা তখন বলতেছে আপনি এখন কান্না করবেন না, এটাতে এখন কোনো ঝামেলা নাই। যে খারাপ কুদৃষ্টি আপনাদের পরিবারের উপরে পড়েছিল এটাকে আমি সম্পূর্ণভাবে সরিয়ে দিয়েছি, এটা আর আপনাদের মাঝে নাই। তবে যদি সত্যি শহীদুল না থাকতো আপনাদের বড় ক্ষতি হয়ে যেত। তো এরপরে কাকা তখন ওই বাসা থেকে চলে গেল। পরে ম্যাডাম আর ম্যাডামের মেয়ে তখন এত ভয় পাইছে, তারা বলে যে তুমি আমাদের বাসায় থাকবা, মানে আমারে বলে। তাই আমি বললাম যে ম্যাডাম এটা কোনো কথা, আমি আপনার বাসায় থাকবো। তো আমি ওনার বাসায় থাকতে শুরু করি এবং দেখা গেল আমি যে টিউশনি করার জন্য বাইরে যাব, ওনার মেয়ে আর উনি আমাকে বাইরেও যাইতে দেয় না। আমারে বলে না তুমি বাইরে যাও না, তুমি বাসায় থাকো, তোমার যত টাকা লাগে আমি তোমাকে দিব, কিন্তু আমরা খুব ভয়ে আছি, আমরা খুব ভয় পাচ্ছি, তুমি বাইরে যাও না। মানে আমাকে বাইরেও যেতে দেয় না। এভাবে মাসখানিক আমি ম্যাডামের বাসায় থাকি। মাসখানিক পরে ম্যাডাম নিজে আমাকে প্রস্তাব দেয় তার মেয়ে নাহিদাকে তিনি আমার কাছে বিয়ে দিতে চায়। তখন আমি বললাম যে ম্যাডাম এটা অনেক বড় একটা সিদ্ধান্ত, এরকম সিদ্ধান্ত হঠাৎ করে আপনি আমাকে নিয়ে দিয়েন না, আর এই বিষয়ে আমি হঠাৎ করে আপনাকে কোনো কিছু বলতেও পারবে না। উনি আমার হাতে পায়ে ধরতেছে যে আমার মেয়েটারে আমি তোমার কাছে বিয়ে দিতে চাই, তুমি আমার মেয়েটারে বিয়ে করো। তো পরে আমি পরিবারের সাথে যোগাযোগ করে আমার মাকে, আমার নানাকে, আমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আনি। এবং আনার পরে আমি আবার ওই শাহজাহান কাকাকে বলছিলাম যে বিষয়টা আপনি ওখানেই ছেড়ে দেন, এটা আর কারো কাছে বললেন না। তো ওই শাহজাহান কাকা আর কারো কাছে বলে নাই, আমার মা আর কারো কাছে বলে নাই। এবং এরপরে ম্যাডামের মেয়ে নাহিদাকে আমি তখন বিয়ে করি, পারিবারিকভাবে বিয়ে করি। এবং বিয়ে হওয়ার পরে আমি ম্যাডামের মেয়ে নাহিদাকে নিয়ে এই বাসায় থাকতাম। এই বাসায় দীর্ঘদিন থাকার পরে নাহিদার মাধ্যমে কিছু টাকা পয়সা দিয়ে আমি তখন আমাদের এলাকাতে একটা মাদ্রাসা স্থাপন করি। এটা নাহিদার মা, আমার ম্যাডাম এবং মানে আমার শাশুড়ি আর আমার ওয়াইফে তারা হচ্ছে মিল করে দেয়, একটা মাদ্রাসা স্থাপন করে গ্রামে বরিশালে। এবং মাদ্রাসাটা দেওয়ার পরে আমি তখন বরিশালের দিকে সেটেল হয়ে যাই, বরিশালে চলে যাই। এই সময়তে মানে নাহিদা আমার সাথে থাকতেছে এবং নাহিদার ঘরে আমার একটা কন্যা সন্তান হয়। আমার ঘরে একটা কন্যা সন্তান হয়। কন্যাটা হওয়ার পরে তখন ম্যাডামের মানে আমার শাশুড়ির একটা কাজের মহিলা দিয়া আমি তখন চলে গেলাম আপনার বরিশালে আমার ওই ওয়াইফকে নিয়ে। এভাবে দীর্ঘদিন থাকা অবস্থায় আমার ওয়াইফ নাহিদা তখন আমাকে বলতেছে, তখন কিন্তু মোবাইল ফোনে কথাবার্তা হতো, মোবাইল ফোন মোটামুটি অ্যাভেলেবেল হয়ে গেছে। তাই মোবাইল ফোনে কথাবার্তা বলি করতে করতে আমার ওয়াইফ আমারে বলতেছে যে আমার তো একটা সমস্যা, আমি তো একটা কাজ করছি, আমারে বিয়ে দিব, মানে আমার শাশুড়িকে। আমি বললাম যে এটা তুমি কি বলো, হঠাৎ করে শাশুড়ির এই মুহূর্তে বিয়ে দিবা, তুমি মানে ছেলে বাবা কই? বলে আমার একটা আঙ্কেল আছে পরিচিত, ওনার সাথে কথা হয়েছে, আমার আম্মুরে আমি ওনার কাছে বিয়ে দিব। তাই আমি বললাম এটা তুমি কি বলো, হঠাৎ করে তোমার আম্মাকে তোমার বিয়ে দিতে হবে কেন? উনি বলে যে ও আমারে বলতেছে যে না, আম্মু তো ঢাকায় একা থাকে, এত বড় বিল্ডিং, এত বড় বাসা, আবার কোন সময় কোন বিপদ হয়ে যায়, এক সময় তো একটা বিপদ থেকে আমরা বাঁচছি, এখন দেখা যায় আরও বড় বিপদ আমরা পড়ে যেতে পারি। যার জন্য আমি চাই আম্মু হচ্ছে ওইখানে থাকুক, মানে আমি আম্মুকে বিয়ে দিব, যদি আমার একটা সৎ বাবা আমার আম্মুর সাথে থাকে তাহলে ধরুন এই ধরনের সমস্যাগুলো আর হবে না। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি যদি এটা ভালো মনে করো তাহলে তুমি করতে পারো, তবে এটা একান্তই তোমার বিষয়, আমি কিন্তু এই বিষয়ে তোমাকে কোনো কিছু বলবো না, হ্যাঁ বলবো না, নাও বলবো না। ও তখন ওর মতো করে এইভাবে খোঁজাখুঁজি করলো, ঢাকায় গেল এবং কিছুদিনের ভিতর ওর মায়ের বিয়ের মোটামুটি সব কিছু ঠিক করে ফেললো। তো যেহেতু এই বয়সে ওর মাকেও বিয়ে দিচ্ছে, ও কোনো মানুষকে জানায় নাই, শুধুমাত্র আমাকে জানাইছে। তো আমি তখন গেলাম, যাওয়ার পরে ওখানকারই এক লোকের মাধ্যমে, যার নাম হচ্ছিল বাবুল, নাম হচ্ছিল আব্দুল বাবুল, তো বাবুল গাজী বলে সবাই ওনাকে ডাকতো। ওই বাবুল গাজী উনি আবার ব্যবসায়িক মানুষ ছিল, টাকা পয়সা মোটামুটি অনেকই আছে। ওনার সাথে তখন আমার শাশুড়ির বিয়ে হয়, বাবুল গাজীর সাথে শাশুড়ির বিয়ে হয়। এবং বিয়ে হবার পরে তা আমরা তখন ওইভাবে থাকতেছি। এভাবে বৎসর না ঘুরতে এই বুড়ো বয়সে আমার শাশুড়ি তখন গর্ভবতী হয়। শাশুড়ি গর্ভবতী হওয়ার পরে আমার মানে ওনার ঘরে একটা ছেলে সন্তান হয় ওই বয়সে, যেটা আসলে কল্পনা করার মতোই না। তো যাই হোক, আমার শাশুড়ি কিন্তু একেবারেই বয়স যে পড়ে গেছে তাও কিন্তু না, মোটামুটি ভালোই ছিল। পরে একটা ছেলে হলো এবং এরপরে ওনার ঘরে এরপরে বছর আরেকটা ছেলে, দুইটা ছেলে হইলো। এবং দুইটা ছেলে হওয়ার পরে আমার বউ নাহিদা তখন অত্যাধিক খুশি, ওইখানে যাইতেছে, ঘুরতেছে, ফিরতেছে, মা আমি দুজনের সাথে অনেক মধুর সম্পর্ক। এরকম করে করে আস্তে আস্তে করে আমার শালা দুইটা বড় হইতেছে। আমার এখানে আবার আমার ওয়াইফের করে আমার আরেকটা ছেলে হয়েছে, আমার আরেকটা মেয়ে হয়েছে। তো আমার দুইটা মেয়ে হইল, আমার দুইটা মেয়ে, আমার ওয়াইফ, আর এদিক দিয়ে আমার দুইটা শালা হয়ে গেছে আমার শাশুড়ির ঘরে। তাই আমার শালাগুলো তখন আস্তে আস্তে করে বড় হইতে আছে। এমন করতে করতে আস্তে আস্তে করে আমি একটা জিনিস খেয়াল করতেছি, আমার শাশুড়ি মানে কেমন জানি ওই যে উনি যাকে লাস্টে বিয়ে করছিল আর কি,
বাবুল গাজীর উপরে কেমন যেন উনি অনেকটা দুর্বল হয়ে যাচ্ছে। বাবুল গাজীর কথায় উঠে বসে এবং যে কোনো একটা সামান্য বিষয় নিয়ে বাবুল গাজীর সাথে মানে আমার সৎ শ্বশুরের সাথে আমার একটা ঝামেলা হয়। ঢাকাতে একটা বড় ধরনের ঝামেলা হয়, মানে এক কথায় বলতে গেলে একটা মারামারি পর্যায়ে চলে যায়। দুজনের হাতাহাতিও এবং হাতাহাতির একটা পর্যায়ে আমি আর ঢাকাতে যাই না। তো আমার ওই ঢাকাতে তো লোকজন আছে, আমাদের শ্বশুরবাড়ির আশেপাশে থাকে, ওখানে তো আমি সবাইকেই চিনি, সবার সাথে আমার ভালো সম্পর্ক। একটা পর্যায়ে আমি জানতে পারলাম কি যে আমার শাশুড়ি তার নামে যে বাড়িটা আছে ওই বাড়িটা উনি ওনার যে 2 ছেলে আছে ছেলের নামে লিখে দিবে। তো এদিক দিয়ে আপন ভাই অনেক লম্বা ঘটনা আছে, অনেক লম্বা স্টোরি আছে, আমি আপনাকে এগুলো আর শোনাই নাই। এগুলো পারিবারিক ঘটনা আর কি। আমার শাশুড়ির সাথে আমার একটা ঝামেলা হয় এবং আমার সাথেও আমার ওই শ্বশুরের সাথে আমার ঝামেলা হয়। আর আমার ওয়াইফ কিন্তু উল্টা আমার পক্ষ না নিয়ে আমার শাশুড়ির পক্ষ নিছে। তো দেখা গেল আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার ওয়াইফ তারা সবাই এক পক্ষে, আমি আলাদা একটা পক্ষে। তো পারিবারিক বিষয় নিয়ে তখন ঝামেলা চলতেছে। এরই মাঝে আমি শুনতে পাইলাম আমার শাশুড়ি তার ওই সয় সম্পত্তিগুলা ওনার ওই স্বামীর নামে লিখে দিবে, বাবুল গাজীর নামে। এবং লিখে দিবে নাকি লিখে দিয়েও দিছে ওইটা কিন্তু আমি আর জানি না। এই নিয়ে তখন আমার ভিতরে খুব রাগ, খুব অভিমান কাজ করলো যে আমার শাশুড়ি কেন এটা করলো। আমি যে শাশুড়ির জন্য এত কিছু করলাম, ওনার মেয়ের জন্য এত কিছু করলাম, এখন উনি উল্টা এই সয় সম্পত্তি ওনার মানে দিয়ে দিবে। আমি কি অপরাধ করলাম? আমার ওয়াইফ আনতেও রাজি নাই, মানে নাহিদা ঢাকা থেকে কোনো কিছু আনতেও রাজি নাই, ঢাকা থেকে কোনো কিছু আনবে না। এবার ক্ষোভের বশবর্তী হয়ে আমি তখন আমার একদম কাকা শাহজাহান কাকা তখন একেবারে মরার পর্যায়ে, একদম বয়স্ক হয়ে গেছে। আমি শাহজাহান কাকারে যেয়ে ধরছি যে কাকা যেমনি পারেন আপনি মা মেয়ের উপরে কিছু একটা করেন, আমার শাশুড়ি এগুলা করতেছে। উনি বলে দেখ ওনার দুজনের মাঝে সমস্যা আছে, এখন এগুলা করতে গেলে হিতে বিপরীত হয়ে যাবে, যেহেতু তাদের উপরে একটা খারাপ কালো সাপের নজর আছে, একটা কালি সাপের নজর তাদের উপরে আছে। এখন এগুলো করতে গেলে মা মেয়ের বড় সমস্যা হবে। আমি বললাম যত বড়ই সমস্যা হোক আর যাই হোক, আমি আপনাকে যেটা বলতেছি আপনি সেটাই করেন, আপনি ব্ল্যাক ম্যাজিক করেন। উনি আমাকে বলে দেখ কালো জাদু আমি করতে চাই না, তারপরেও যেহেতু তুই আমাকে বাধ্য করতেছিস, তুই আমার ওস্তাদের ছেলে এবং এখন আমার শেষ বয়সে আসছি, বাট আমি তোকে বলতেছি এটা করলে মনে হয় ভালো হবে না, তারপরে যেহেতু বলতেছিস আমি করব। তো এরপরে কিছু জিনিসের প্রয়োজন হলো আমার শাশুড়ির এবং আমার ওয়াইফের, দুজনকেই করছে। তারা দুজনে আমার পক্ষে চলে আসলেই তো সব হয়ে গেল। আমার শাশুড়ি আমার ওয়াইফ যদি আমার পক্ষে আসে তাহলেই তো সব হয়ে গেল। তাদেরকে পক্ষে আনার জন্যই বিশেষ করে খারাপ কোনো উদ্দেশ্য না, শুধু শাশুড়িকে আর আমার ওয়াইফকে আমি আমার পক্ষে আনবো, এই জন্যই তখন আমি কালো জাদুটা করি। কালো জাদুটা করলাম, ঢাকাতে গিয়েই করলাম এবং করার কিছুদিন পরেই আমার শাশুড়ি হঠাৎ করে একটু আবকাবক্তি শুরু করে এবং আমার শাশুড়ির যে অবস্থা হয় সেম ঘটনা আমার ওয়াইফেরও ঘটে। আমার ওয়াইফেও প্রয়োজন ব্যতীত যেটা বলার প্রয়োজন নয় ওইটাও বলে, যেটা প্রয়োজন আছে ওইটাও বলে, দুজনেই হঠাৎ করে একটু উল্টাপাল্টা বকাবাদ্য করতে শুরু করে। তা আমি চিন্তা করতেছি যে একটু ভালোর দিকে গেলে আমি কিছু একটা করবো, আমার শাশুড়িকে আমি বরিশালে নিয়ে আসবো, এইখানে এসে ওনার কাছ থেকে সিগনেচার সব নিয়ে নিব, জমি আমি নিয়ে নিব, বাড়িটা নিয়ে নিব এরকম প্ল্যানিংয়ে। তো এরই মাঝে আমার শাশুড়ি তখন পরিপূর্ণভাবে পাগল হয়ে যায়। ঢাকাতে আমি খবর পাই উনি সম্পূর্ণভাবে পাগল হয়ে গেছে এবং যখন উনি পাগল হয়ে গেল আমি তখন বেকায়দায় পড়ে গেলাম যে উনি পাগল হয়ে গেল হঠাৎ করে, এখন আমি কি করব। উনি যখন পাগল হয়ে গেল, উনি পাগল হয়ে যাওয়ার প্রায় 15 থেকে 16 দিনের মাথায় আমার ওয়াইফেরও একই অবস্থা। আমার ওয়াইফও আস্তে আস্তে করে তাদের ব্রেন আউট হয়ে গেল। আমার শাশুড়ি এবং আমার ওয়াইফ দুজনেই তখন পাগল হয়ে গেল। তখন আমার 2টা মেয়ে সন্তান। আমি তখন ভাই পড়ে গেছি বিপদে। আল্লাহ আমি এখন কি করব ভাই, আমার তো কোনো উপায় বুদ্ধি নাই। এবং এরকম করতে করতে এই ঘটনায় আমি তখন বারবার আমার শাহজাহান কাকার কাছে যাইতেছি, কাকা কিছু একটা করেন। উনি তখন বয়স হয়ে গেছে, এই কী করে না করে ওনার কোনো কিছু ঠিক নেই, ওনার মাথায় কোনো কিছু নেই। এবং এরই মাঝে হঠাৎ করে একদিন শাহজাহান কাকা মারা গেল। শাহজাহান কাকা মারা যাওয়ার পর আমি আরও বিপদে পড়ে গেলাম। একইতে আমার শাশুড়িও পাগল, আমার ওয়াইফও পাগল হয়ে গেল। আমি তখন তাদেরকে নিয়ে বিভিন্ন কবিরাজের কাছে দৌড়াতে শুরু করি, যেহেতু কালো জাদু আমিই করছি, তাদেরকে কাটাইয়া বাঁচানোর চেষ্টা করি। কিন্তু 1টা 2টা 3টা করে এমন কোনো কবিরাজ নাই যে কবিরাজের কাছে আমি চাই নাই। কিন্তু কোনোভাবে আমার শাশুড়ি এবং আমার ওয়াইফকে আমি আর ভালো করতে পারি নাই। ইতিমধ্যে আমার শাশুড়ির যে জমিটা ছিল ঢাকাতে, এই পুরোটা জমি তখন দখলে নিয়ে যায় আমার শ্বশুর আর আমার যে 2 শালা আছে, তারা তখন এই পুরোটা জমি দখলে নিয়ে নেয়, বাড়িটা দখলে নিয়ে নেয়। আমার শাশুড়িকে আমি তখন পাগল অবস্থায় আমি বরিশালে নিয়ে আসি এবং বরিশালে আসার পরে শাশুড়ি তখন আমার সাথে আছে, আমার 2টা মেয়ে আমার সাথে আছে, আমার ওয়াইফ আমার সাথে আছে। আমি ওদেরকে আর ভালো করতে পারিনি, আমার শাশুড়ি আর ভালো হয় নাই।
আজকে প্রায় বহু বৎসর কেটে গেছে। আমি এমন কোনো কবিরাজ নাই, এমন কোনো জায়গা নেই যেখানে আমার শাশুড়িকে আমি নেই, আমার ওয়াইফকে আমি নেই, কিন্তু আমি তাদেরকে ভালো করতে পারি না। আজও এই 2 মা মেয়ে পাগল আমার পরিবারে আছে, আমি তাদেরকে আজও লালন পালন করতেছি ছোট বাচ্চার মতো। আমার মেয়ে 2টা তাদের পুরো জীবন শেষ তার নানি আর তার মায়ের সেবা করতে করতে। তো আমি অপরাধ করেছি, আমি অন্যায় করেছি, এটা আমি স্বীকার করি। আমি কালো জাদুর মতো জঘন্য কাজ আমি করেছি, কিন্তু এটা আমি ভাই ইচ্ছা করে করি না, আমি লোভের বশবর্তী হয়ে করে ফেলেছি। যার কারণে আল্লাহর কাছে নিশি রাতে কান্না করে অনেক ফরিয়াদ করেছি যে আল্লাহ মাফ করে দাও, আমার শাশুড়িকে আমার ওয়াইফকে ভালো করে দাও, আমার সম্পদের প্রয়োজন নেই। কিন্তু আমি তাদেরকে আর ভালো করতে পারি নাই, এবং আজ অবধি পর্যন্ত তারা একইভাবে পাগলে আছে। এবং আপনার অনেক গল্প আমি শুনেছি, এবং শেষ পর্যায়ে আমি আপনার কাছে এসেছি আজকে বহু বৎসর, প্রায় 15-20 বৎসরের মতো আমি এটা নিয়ে দৌড়াইতে আসি, বাট আমি তাদেরকে ভালো করতে পারি নাই। আপনার কাছে শেষবারের মতো আসছি এবং ফরিয়াদ জানাচ্ছি, যদি আপনার কাছে ভালো কোনো কবিরাজের সন্ধান থেকে থাকে, টাকা পয়সার কোনো সমস্যা নাই, আমি দিতে রাজি আছি। তাও যদি আমার শাশুড়ি আর আমার বউ ভালো হয়, তারা এখনও সম্পূর্ণভাবে পাগলই আছে। আমার 2 মেয়ের ছবি পাঠাইলাম, আমার 2 মেয়ে যেন কলিজার টুকরা। আমার 2 মেয়ের মুখের দিকে তাকিয়ে হলো আমার জন্য একটু সাহায্য সহযোগিতা করবেন, আমি যাতে আমার ওয়াইফকে আর আমার শাশুড়িকে ভালো করতে পারি সেই ব্যবস্থা করে দিবেন। কারণ আমার শাশুড়ি আর আমার ওয়াইফের সমস্ত সম্পদ এখন তার সৎ বাবা আর সৎ ভাইয়েরা ভোগ করতেছে, আমি সব কিছু থেকে বঞ্চিত। যদি পারেন আমার এই উপকারটা করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে চট্টগ্রামের ভাই, বরিশালের ভাই মোহাম্মদ শহীদুল ইসলামের জীবনের এই তাজ্জব ভয়ানক গল্পটা শোনার জন্য। বন্ধুরা, আমি একটু অসুস্থ ছিলাম, যার কারণে হয়তো আজকে গল্পটা খুব সুন্দর করে বলতে পারিনি। তারপরে যদি আপনারা কোনো অংশে না বুঝে থাকেন, আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। গল্পটা খুবই অলৌকিক ছিল, যা আমার কাছে এক অন্যরকম লেগেছে, এবং বিশেষ করে আমার কাছে অবাক লেগেছে মেহেদির বিষয়টা। আমি যেটা জানতে পারলাম, শহীদুল ভাই যেটা বললো, মেহেদি আর তাদের পরিবারে ফিরে আসেনি, ওনাকে যে তাড়ানোর জন্য দৌড়াইছে, ওইটাই মেহেদির শেষ। তো আমরা গ্রামের ভাষায় একটা কথা বলি যে লোভে পাপ আর পাপে মৃত্যু। যে সম্পদের, যে শহীদুল ভাইয়ের একটা সময় কিছুই ছিল না, শহীদুল ভাইয়ের পায়ের নিচে মাটি ছিল না, মাথার উপর আসমান ছিল না, সেই শহীদুল ভাই অনেক টাকার মালিক হওয়ার পরেও তার লোভের আর শেষ রইল না। সে তার শাশুড়ির সম্পত্তির জন্য তাকে কালো জাদুর মতো জঘন্য কাজ করলো, এবং যার প্রতিফলে আজ শাশুড়ি এবং বউ 2টাই প্রায় 15 বৎসরের মতো তার কাঁধের বোঝা হয়ে আছে। এই গল্পটা লাস্টের দিকটা আরও অনেক লম্বা ছিল, যা হয়তো আমি 2 ঘন্টায় শেষ করতে পারতাম না। এই জন্য লাস্টের দিকটা কিছুই বলি নাই, জাস্ট মেইন কথাটা বলে লাস্টের দিকটা শেষ করছি। তাই না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। এই গল্প শুনেও যদি আপনার বিবেকের দরজায় করা না নাড়েন, এই গল্প শুনে যদি আপনার শিক্ষা না হয়, তাহলে আপনার শিক্ষার কখনোই হবে না। যার যতটুকু আছে ঠিক ততটুকুতে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, এবং আল্লাহর কাছে যান, আল্লাহ আপনাকে দিবে। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। কখনোই কালো জাদু, ব্ল্যাকমেল বা অন্যের সম্পত্তির উপরে লোভের বশবর্তী হবে না। যে লোভে পাপ আর পাপে মৃত্যুই গল্পের তার জ্বলন্ত প্রমাণ। বন্ধুরা, সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা অবশ্যই দুধপাত্রীর সেই দুধের লেক বা দুধপাত্রীর ওই মনোরম সৌন্দর্য সবাই উপভোগ করবেন। ভিডিওটা সবাই দেখবেন। সবার কাছে বিনীত রিকোয়েস্ট করলাম, ভিডিওটা এখনই এখানে আসবে, এখানে ক্লিক করলে আপনারা পুরোটা ভিডিও দেখতে পারবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, অ্যান্ড আসসালামু আলাইকুম।